স্যার আসসালামু আলাইকুম। বাই বাই। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম স্যার। পলাশ বলছি। হ্যাঁ, শোনা যায় আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার আপনাকে আমরা আচ্ছা ১০ টায় আমাকে শুরু সরি ৯ টায় শুরু করব। হ্যাঁ, হ্যাঁ। আমার কি আর ৯ ভিডিও অন রাখতে হবে কি আমাকে? স্যার আপনার ভিডিও মনে হয় অফ। অফ আছে, অন রাখতে হবে কি? ইচ্ছা স্যার আপনার ইচ্ছা। অন থাকলে অন থাকলো, অন থাকলে ভালো। আর স্ক্রিন শেয়ার করতে হবে আরকি স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেবো কি এখন? না স্যার আপনি যখন শুরু করবেন তখন করলেই হবে। এখন লাগবে তাহলে না। এখনই করি, সমস্যা নেই। আচ্ছা। শেয়ার। শেয়ার তো এটা তো ওটা না। হ্যাঁ, হয়ে যাচ্ছে। ওটা ছেড়ে দাও। করতে হবে। Yes, তোমার দেখো সব কিভাবে প্রেজেন্টেশনটা এটা না, বুঝতে পেরেছো তো? প্রেজেন্টেশন আমাকে সেট করতে হবে। মেসেজ করা নেই। ক্লিক করো, এটা করে দেওয়ার সুবিধা। নেটওয়ার্কের প্রবলেম কিছু নেই। নেটওয়ার্কের প্রবলেম মাউস দিয়ে হয়েছে। মাউসটা কোথায় ইউজ করো? মাউসটা আমি ইউজ করে আছি। মাউস কোথায় আছে? এখানে মাউস নেই, এখানে খুঁজে লাভ নেই। ক্লোজ করো। পুরাটা শাট ডাউন করো। লিংক আছে না তোমার কাছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা ঠিক আছে। আমার নেটটা নিয়ে এসো।
তোমার এই আইডি পাসওয়ার্ড আছে না? হ্যাঁ বলো। দাঁড়াও, লিঙ্ক দেবেন আইডি পাসওয়ার্ড। আইডি পাসওয়ার্ড দাঁড়াও। স্যার ৯টা তো বেজে গেছে। আমরা আরেকটু অপেক্ষা করব। আ পার্টিসিপেন্ট সংখ্যা আশা করি আরো বাড়বে।
স্যার আপনি শুনতে পাচ্ছেন? স্যার? মুভিস্টার টিম কি আছে এখানে কেউ? হ্যাঁ, স্ক্রিন আসছে? স্যার না, স্ক্রিন স্যার আসে নাই। আমরা স্যার আপনার ভিডিওটাও পাচ্ছি না। আপনার যে এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার এখন দেখতে পাচ্ছি। স্যার আমরা কি শুরু করব নাকি আপনি আরো ওয়েট করবেন? না না না, শুরু করবো এখন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্যার আমি শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের প্রায় ১১৩ জন পার্টিসিপেন্ট এবং নাম্বারটা ইনক্রিজিং। আমরা মনে হয় শুরু করে দিতে পারি। হ্যাঁ, সুপ্রিয় শুরু করো। অংশগ্রহণকারী মেডেক্সেলের আরেকটি সেশনে আমি আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে আইওই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এই টপিক আইওই একেবারে নতুন সংযোজন এবং এটার মধ্যে আপনারা জানেন যে দুটো সেশন থাকে, ইমার্জেন্সি ইভ্যালুয়েশন এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আজকে আমাদের সাথে আছেন হচ্ছে আবু হেনা মোস্তফা কামাল স্যার। স্যার আজকে আইওই এর উপরে এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং ইমার্জেন্সি ইভ্যালুয়েশনও স্যার ডিসকাস করবেন। তা আমাদের প্রসিডিউর হচ্ছে আগের মতোই। স্যার হয়তো কয়েকটা কোয়েশ্চেন আপনাদের সামনে দেবেন। আর কেউ যদি রেসপন্ড করতে আগ্রহী হন বা স্যার আপনাদের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে, আপনারা হ্যান্ড রেইজ করে তারপর স্যারের সাথে কথা বললে আমাদের অনুষ্ঠানটা সুন্দর হয়। আর আমি কথা না বাড়াই স্যার আপনি শুরু করে দেন তাহলে। আচ্ছা, ঠিক আছে, আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমরা? স্যার আমরা স্ক্রিন পাচ্ছি স্যার, আপনি ফুল স্ক্রিন গেলে মানে আরেকটু বেটার হবে। ফুল স্ক্রিনে যাবে না? হ্যাঁ। স্লাইড শোতে যান। হ্যাঁ, দেখা যায়? স্যার যাচ্ছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। তো এটা তোমরা দেখো, ইয়াটা সিনারিওটা দেখো। A 27-year-old female presented in the emergency department with the history of headache followed by loss of consciousness. Headache ছিল, হেডেক থেকে আনকনসিয়াস হয়ে গেছে পেশেন্ট। Examination revealed right-sided hemiplegia. Pulse 78 beat per minute regular. Blood pressure was 110/80 mm mercury. When query, it was found that the patient has been suffering from arthralgia and oral ulceration for last 1 year. এটা হলো সিনারিওটা আছে। এখন আমাদের হিস্ট্রি কোয়েশ্চেন গুলো দেখো, যেখানে আমি প্রথমে বলছি যে টেক 6 হিস্ট্রি টু ইভ্যালুয়েট দ্য পেশেন্ট। হাউ উইল ইউ ডু দ্য র্যাপিড অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট? এখানে 6টা পয়েন্ট উল্লেখ করতে হবে। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট and what are the indications of immediate CT or MRI of brain? তো আমরা এই প্রশ্ন, তোমরা 1 মিনিট দেখো, এই একটা প্রশ্নটা সিনারিওটা দেখে আমরা 1 বাই 1 প্রশ্নতে যাবো আর কি। তোমাদের দেখা শেষ হলে আমাকে জানাবো, আমি তাহলে শেষ হলে আপনারা পরের কেউ যদি পার্টিসিপেট করতে আগ্রহী হন হ্যান্ড রেজ করবেন, স্যার আপনাদের কাউকে আমরা সুযোগ দিব। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা একটা একটা প্রশ্ন, প্রথম যেটা হলো প্লিজ টেক 6 হিস্ট্রি টু ইভ্যালুয়েট দ্য পেশেন্ট। আমরা কিভাবে 6টা হিস্ট্রি নিতে চাই, কি কি হিস্ট্রির মধ্যে আমরা জিজ্ঞেস করতে চাবো পেশেন্টকে? কেউ কি রেসপন্ড করবেন? হ্যাঁ, আহমেদ ফয়সাল আব্বাস প্লিজ। আচ্ছা, ডক্টর আহমেদ ফয়সাল আব্বাস প্লিজ। Assalamu alaikum, sir. আনুশকা, হ্যাঁ বলো। 6 history I want to take. Is any history of any malar rash or discoid rash, photosensitivity, any
Yeah, adverse obstetric history, previous history of abortion, recurrent history of abortion, any oral contraceptive pill intake history, or any history of any tightening of the skin, shiny tightening of the skin, dysphagia. ঠিক আছে, এগুলো মানে তোমার এখানে এটা সিনারিও অনুযায়ী এটা তোমার কাছে মনে হচ্ছে যে এসএলই It may be পেশেন্ট SLE with স্ট্রোক ডেভেলপ anticonceptive. Yes, sir. এসএলই থেকে স্ট্রোক ডেভেলপ করছে, তাই তো? Yes, sir. Yes, sir. তো এখানে আমাদের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিসকাস করতে হবে, অন্য কোনো পসিবিলিটি আর কিছু আছে কিনা সেগুলোরও কিছু হিস্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন সেকেন্ডারি এপিএস হতে পারে, অ্যান্টিপসিটিভ অ্যান্টিবডি সিনড্রোম। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমাকে সিস্টেমিক স্ক্লেরোসিস লাইনে হিস্ট্রি নিতে হবে, যেমন এনি টাইটেনিং অফ দ্য স্কিন, শাইনি টাইটেনিং অফ দ্য স্কিন, এনি স্ক্লেরোডাক্টাইলি, এনি রেনল্ডস হিস্ট্রি আছে কিনা, এনি ডিসফেজিয়া অর ওরেনোফেজিয়া হিস্ট্রি আছে কিনা, এনি হিস্ট্রি অফ এনি প্রক্সিমাল মায়োপ্যাথি। আচ্ছা, আর আদার্স অন্য কোনো কারণ হতে পারে, অন্য কোনো কারণ মানে এই এসএলই ছাড়া অন্য কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইয়াং পেশেন্ট হেডেক ফলোড বাই হেমিপ্লেজিয়া, আনকনসিয়াস হচ্ছে, অন্য কোনো ডিডি আনবো কিনা ইয়াং পেশেন্ট এটা, হ্যাঁ অন্য কোনো পসিবিলিটিও থাকতে পারে, যেমন ভালভুলার হার্ট ডিজিজের আমরা হিস্ট্রি নিতে পারি। হ্যাঁ, ভালভুলার হার্ট ডিজিজ নিতে পারি। হ্যাঁ, তো সেই ধরনের কোনো তার ছোটবেলায় কোনো ইউরোম্যাটিক ফিভারের কোনো হিস্ট্রি ছিল কিনা, বা আরো হতে পারে যে কোনো এটা যদি আথেরোস্ক্লেরোটিক চেঞ্জ থেকেও তো হতে পারে ইয়াং পেশেন্টের যে হ্যাঁ, তো আথেরোস্ক্লেরোসিস যেমন কোনো প্রিম্যাচুর ফ্যামিলি হিস্ট্রি, স্পেশাল যে ফ্যামিলি হিস্ট্রিটা আমরা জানতে চাই এখানে, যে কোনো ফ্যামিলিতে এরকম প্রিম্যাচুর এমআই, প্রিম্যাচুর ডেথ, এ ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা সেগুলো আমরা জানতে চাইবো আর কি। আমরা প্রশ্নের উত্তরটাতে যাই আর কি। হ্যাঁ, এখানে তোমার উত্তরগুলো সবই ঠিকই আছে। এখানে ফিভার, ওয়েট লস, ফটোসেন্সিটিভিটি, রেনার্স ফেনোমেনন, আর আমাদের হিস্ট্রি অফ রিউমাটিক ফিভার ইন চাইল্ডহুড, ছোটবেলায় কোনো রিউমাটিক ফিভার হয়েছে কিনা, হিস্ট্রি অফ অ্যাবর্শন, থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, অন্য কোনো থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন ছিল কিনা। তারপরে ডিভিটি হিস্ট্রিও নিতে হবে এখানে, যেহেতু একটা এটা থ্রম্বোটিক ইফেক্ট, এম্বোলিজম হচ্ছে থ্রম্বোএম্বোলিজম, সুতরাং ডিভিটির একটা হিস্ট্রি কোনো কোথাও ছিল কিনা, পাটা ফোলা আছে, পায়ে ফোলা আছে কিনা, হ্যাঁ, যে ডিভিটির সাইন টেন যেগুলো ইন্ডিকেট করবে সেই ধরনের কিছু আছে কিনা। হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস এগুলো হিস্ট্রি নিতে হবে, যেহেতু এগুলো আমরা কি বলে আথেরোস্ক্লেরোটিক চেঞ্জের সাথে এগুলো রিলেশন থাকে। হ্যাঁ, তো ছোটবেলা থেকে তো যেমন আইডিডিএম এর পেশেন্ট হতে পারে, বা আর্লি অনসেট অনেক সময় হাইপারটেনশন হয়, তাদের ক্ষেত্রেও এটা আসতে পারে, সেগুলো আমরা হিস্ট্রির মধ্যে জানতে চাইবো এটা। তো এখানে এটা নিয়ে আর কোনো আর কোনো কথা বলার আছে নাকি আমরা সেকেন্ড প্রশ্নতে যাব? আমরা সেকেন্ড প্রশ্নে যাই। কারো যদি এই ব্যাপারে কোনো কনফিউশন থাকে বা অ্যাড করতে চান বা জিজ্ঞেস করতে চান, স্যার এখানে প্রোটিন সি এস ডেফিসিয়েন্সি আছে কিনা কি জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও যেতে পারে, এটাও আসতে পারে, মানে তার জেনেটিক কোনো ফ্যামিলি হিস্ট্রি কোনো থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন। স্যার কোশ্চেনটা একটু দেখতে পারি? হ্যাঁ, কোশ্চেন পরে আসছি তো, একটু পরে আসছি। হ্যাঁ, টেক ও আচ্ছা 9টা 6 জয়েন করেছি। সিনারিও ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। মানে ইয়াং পেশেন্টের স্ট্রোক আর কি, মোট কথা ইয়াং পেশেন্টের স্ট্রোক। এখানে আমি পিকচারটা দিয়েছি এসএল এর, তো ইয়াং পেশেন্ট আর কি কি কারণে ইয়া হতে পারে, ওই স্ট্রোক হতে পারে, সেগুলো নিয়ে আমরা মেইনলি হিস্ট্রি নিতে চাই। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন স্যার, ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের হিস্ট্রি তো নিতে পারি নাকি? ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, হ্যাঁ আসতে পারে না কেন, আসতেই পারে, এটাও আসতে পারবে। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এইখানে স্যার আপনি বলছেন যে স্যার রাইট ডাউন 6 হিস্ট্রি, রিলেভেন্ট হিস্ট্রি। তো স্যার এইখানে যদি বলতে গিয়ে দেখলাম স্যার প্রায় 12টা পয়েন্ট ইনক্লুড করা, মানে 12টা হিস্ট্রি, ওয়েট লস, ফিভার, তারপরে স্যার ফটোসেনসিটিভিটি। তো স্যার পরীক্ষার হলে স্যার আমরা যখন 6টা বলে ফেলি তখন তো স্যার আর সামনের দিকে প্রসিড করে না, বলে যে ওকে এখানে 6টা হয়ে গেছে। না ঠিক আছে, এগুলো তো এটা তো একটা ক্লাস,
তুমি তো পরীক্ষার হল না, তোমার পসিবল যেগুলো আছে সেগুলো তো সবই আনতে হবে। এখন শুধু একটা বিষয়ের উপরে তো প্রশ্ন হয়ে যায় না। যদি আমরা এখানে 10 মার্কের প্রশ্ন করি, হ্যাঁ, বা এখানে 5 মার্কের প্রশ্ন করে 10টা চাইলাম, বা 6 মার্কের প্রশ্ন করে 12টা চাইলাম, তা তো তাহলে তো হবে না। আমাদেরকে আরো কিছু প্রশ্ন বানাতে হবে, বিভিন্ন একটা সিনারিও দিয়ে বিভিন্ন লাইনে ইভালুয়েশন, আমাদের সব দিক কভার করার চেষ্টা করতে হবে। ইভালুয়েশন সব তো পারা যাবে না, তবুও মেজর দিকগুলো যেগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করবো। তো আচ্ছা এই জন্য আমরা 6টা, এর মধ্যে 12টা আছে পয়েন্ট আনতেই পারে, তো এর মধ্যে 6টা সিলেক্ট করলে হবে আর কি। এটা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু বলার ছিল স্যার। শুরুতে যেটা মনে হচ্ছিল যে হেডেক ফলোড বাই আনকনসিয়াসনেস, যেটা অনেকটা মানে হেমোরেজিক স্ট্রোকের সিনারিওর মতো। তো আমাদের না, এখানে হিস্ট্রি গুলো কি হেমোরেজিক স্ট্রোকের সাথে রিলেটেড থাকবে? যদিও পরের সিনারিও গুলো আর্থালজিয়া ওগুলা বোঝা যাচ্ছে যে এসিলি বা এপিএস এই জাতীয় মনে হচ্ছিল। ইনফ্যাক্টে যে হেডেক হবে না তা তো না, ইনফ্যাক্টে তো হেডেক হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু হেডেক ফলোড বাই আনকনসিয়াসনেস এগুলো আসতে পারে। এসএলই তো হেডেক হতে পারে, হয় হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। এসএলই তো হেডেক হতে পারে। আরেকটা ছিল যে স্যার এখানে সিবিএসটি, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, এটা একটা হ্যাঁ। পসিবিলিটি আসতে পারে। কোনটা কি বলেন? স্যার এখানে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, এটা হ্যাঁ একটা হ্যাঁ ডিটি হ্যাঁ আসতে হ্যাঁ, আসতে পাশাপাশি। পারবে, আসতে পারবে। ওগুলোতে একই, এগুলো দিয়ে সবকিছু মিলে সবকিছু মানে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন, যেগুলো থ্রম্বোসিস বা এম্বোলিজম, এগুলো অন্য সিস্টেম থেকে অন্যভাবে যে কোনো ভাবে আসতে পারবে আর কি। হতে পারবে আনকমন জিনিস হতে পারে। কিন্তু এখানে আর্থালজিয়া ওরাল আলসারেশন ব্যাপারটা তো মাথায় রাখা লাগবে। তার ঠিকই আছে, ওটাই আমাদের ওইদিকে আমরা যাচ্ছি, ওই জন্য এসএল এর লাইনে বেশি যাচ্ছি, কিন্তু আদার পসিবিলিটি আমাদের অন্যগুলো মাথায় রাখতে হবে। আসতে পারে স্যার প্রশ্ন। বেসাইড কি, স্যার বেসাইড রাখা যাবে না? হ্যাঁ, বেসাইড সিনড্রোম রাখা যাবে না স্যার? রিসার্চ বেসাইড তো স্যার ইয়ে হয়, ওরাল আলসারেশন হয়, আর্থ্রালজিয়া হ্যাঁ, হয়, থ্রম্বোসিস কিন্তু হয় স্যার। হতে পারে, সম্ভাবনা কম আর হতে পারে। ওগুলো মেনলি একটু জেনিটাল আলসার এগুলো আসতো আর কি। এটা আর এজের একটা ব্যাপার আছে, এটা রিসার্চ কাদের হয় বেশি। আসতে পারবে না কেন? ব্যাচেটে স্যার ওরাল আলসারটা মেইন, তারপরে জেনিটালটা থাকতে পারে, না থাকতে পারে নাকি স্যার? জেনিটাল মিউকোজাল আলসারেশন একটা, মিউকোজাল আলসারেশন। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নতে যাই তাহলে। এখানে যেটা হলো, হাউ উইল ইউ ডু দ্য র্যাপিড অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট। একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে, হেডেক ফলোড বাই আনকনসিয়াসনেস হয়েছে, তো এখানে আমাদের র্যাপিড অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করব, স্ট্রোকের পেশেন্ট আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করব আর কি, সেটা আমরা একটু আলাপ করি। এখানে কি বলতে চাই? স্যার আমরা গ্লাসগো কমা স্কেল দেখবো, হ্যাঁ, তারপরে পালস মোটর ইয়ে করবো, ফান্ডোস্কোপি করবো, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করবো, তারপর মোটর এক্সামিনেশন, তারপর স্যার ইয়ে দেখবো প্লান্টার, তারপর সেন্সরি এক্সামিনেশন, সেন্সরি দেখবো, তারপর স্যার পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, সাইনোসিস, এগুলো দেখবো স্যার। হ্যাঁ, আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে তোমার আমরা যদি একটা পেশেন্টের হেডেক ফলোড বাই আনকনসিয়াসনেস, এগুলো কিন্তু স্ট্রোক ছাড়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আনতে হবে, তাই না? আমাদের এটা তো ব্রেন টিউমার হতে পারে না, হ্যাঁ ব্রেন টিউমারও হতে পারে, বা অন্য কোনো কারণ যেগুলোতে স্পেস অকুপাইং লিশন অন্য কোনো কিছু ভাবে আনকনসিয়াস হতে পারে, সেগুলো আমাদের মাথার মধ্যে আনতে হবে। এটা এনে ওই ধরনের, যার জন্য আমাকে প্রথমে এটা যে স্ট্রোক হয়েছে সেই স্ট্রোকটা আগে আমাকে এস্টাবলিশ করতে হবে। ওটার একটা অ্যাসেসমেন্ট আছে যে রোজিয়ার স্কোর বলে, তোমরা এটা ডেভিডসনে দেখেছো নিশ্চয়ই, রোজিয়ার স্কেল। ঠিক আছে না? যেমন আনকনসিয়াসনেস এর অন্য কোনো বিষয়গুলো আনতে হবে, যেমন হাইপোগ্লাইসেমিয়া, টেম্পারেচার আছে কিনা দেখে নেওয়া কিছু। হ্যাঁ, টেম্পারেচার দেখতে হবে, টেম্পারেচার, নেক্রোজেরিটি, এগুলো দেখতে হবে। হ্যাঁ, এগুলো দেখতে হবে। এটা টেম্পারেচার, নেক্রোজেরিটি আসবে, জ্বর,
ডিহাইড্রেশন, হ্যাঁ ডিহাইড্রেশন আছে কিনা, বিষয়, হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসতে হবে। আর স্ট্রোকটা আমাদেরকে যেহেতু এখানে ইয়েটা কি বলে সিনারিওটা যেটা স্ট্রোকের দিকে যাচ্ছে বেশি, আমাদের স্ট্রোকটা স্যার এস্টাবলিশ করতে হবে। স্যার কোনো মারমার আছে কিনা, এমডিএম আছে কিনা এটা দেখবো স্যার, আমরা অস্কালটেট করে দেখবো। হ্যাঁ এটা কোনো আচ্ছা, একটা সেটা পালস দেখবো, পালস এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, ইরেগুলার কিনা সেটা দেখে নেবো স্যার। তোমাদের রোজিয়ার স্কেলটা তো জানা আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, তো ওই স্কেল অনুযায়ী আমরা কিন্তু আগে প্রথমে এটা স্ট্রোক কিনা আগে আমরা এস্টাবলিশ করব, টু এক্সক্লুড ফ্রম আদার ডিজিজেস, যেগুলো অন্য কোনো কারণে আনকনসিয়াস, হাইপোগ্লাইসেমিয়া, ব্রেন টিউমার বা অন্য কোনো কিছু, সেটা এক্সক্লুড করার জন্য এটা স্ট্রোকটা আমরা এস্টাবলিশ করলাম। এটা করলাম। আর স্ট্রোকের আদার যেগুলো পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো আমরা করতেছি আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা আনসারে যাই। এটা যে রোজিয়ার স্কেল, এক্সক্লুশন অফ হাইপোগ্লাইসেমিয়া, স্ট্রোকের অন্যান্য ফিচার গুলো যেমন তোমরা বলেছো, স্পিচ ডেফিসিট, মোটর ডেফিসিট, সেন্সরি বা ভিজুয়াল ইনঅ্যাটেনশন আছে কিনা, জিসিএস স্কোরও আমাদের করতে হবে এটা লেভেল অফ আনকনসিয়াসনেস দেখার জন্য। স্যার এই পেশেন্টটা তো হেডেক ফলোড বাই আনকনসিয়াসনেস, হ্যাঁ। আনকনসিয়াসনেস যদি থাকে তাহলে কি স্যার আসলে সেন্সরি বা ভিজুয়াল বা স্পিচ ডেফিসিট এগুলো কি স্যার এই পেশেন্টের ক্ষেত্রে বলতে পারবো কিনা? এটা যতদূর সম্ভব করা যাবে। আনকনসিয়াসনেস হয়তো লেভেল অফ জিসিএস স্কোর করে যদি ঠিকই আছে, তোমার বক্তব্য অনুযায়ী এটা বক্তব্য ঠিকই আছে, কিন্তু এটা যদি পারা যায়, এটা যত মানে এটা ট্রাই করতে হবে। আনকনসিয়াসনেস থাকলে তো স্যার সেন্সরি বা শুধু জিসিএস প্লান্টার ছাড়া পাওয়া যাওয়ার কথা না। ঠিক আছে, ঠিক আছে। স্যার হ্যাঁ, এখানে তো স্যার আসলে জিসিএস করলে তো সব পড়ে যাচ্ছে এর মধ্যে। হ্যাঁ, এর আমি মধ্যে আলাদাভাবে জিসিএস করে যদি স্যার আমি ক্যানিয়াল নার্ভ এক্সামিনেশন করি, তারপর স্যার যদি পালস, বিপি, টেম্পারেচার এগুলো তো আনা উচিত স্যার। হ্যাঁ 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 আমাদের পালস, কনসিয়াসনেস লেভেল, মানে আমরা যদি এইভাবে লিখলে তো স্যার একটার মধ্যে সব পড়ে গেল। হ্যাঁ, ওর মধ্যে এসে যাবে, ঠিকই আছে। আমরা যদি এখন জিসিএস টা দেখলাম প্রথমে, তারপর হচ্ছে স্যার পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, এগুলিতে হিমোডাইনামিক স্ট্যাটাস, সাইন অফ ডিহাইড্রেশন এগুলো তো দেখতে পারি আমরা সব, কনসিয়াসনেস লেভেল। হ্যাঁ হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার রোজিয়ার স্কেলে তো স্যার ওই যে লস অফ কনসিয়াসনেস এটা স্যার -1। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওখানে পয়েন্ট তো শুরুতে হচ্ছে -2 থেকে 6 পর্যন্ত। কিন্তু স্যার ওখানে তো স্যার স্ট্রোক হইতে হলে তো স্যার +1 এরকম লাগবে, কিন্তু স্যার আপনার যে সিনারিও স্যার এখানে তো শুধুমাত্র হেডেক এবং স্যার লস অফ কনসিয়াসনেস বলা আছে স্যার, কিন্তু স্যার পেশেন্টের স্যার যে স্কোরিং সিস্টেমে যেটা বলা আছে স্যার, যে ইউনিল্যাটারাল মানে ফেশিয়াল উইকনেস অথবা আর্ম উইকনেস অথবা স্যার লেগ উইকনেস, যেগুলোতে স্যার +1, অথবা স্যার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট +1 স্যার, টোটাল +4। আর স্যার লস অফ কনসিয়াসনেস আর কনভালশন স্যার মাইনাস। স্যার স্ট্রোক লাইকলি তো স্যার +1, কিন্তু স্যার এখানে তো স্কোরের সাথে স্যার কিভাবে স্ট্রোক মিলাবো স্যার? স্কোর মিলছে না, 0 বেশি হবে না। হেমিপ্লেজিয়া আছে তো এটাতে +1 স্যার হবে। মাইনাস ইন্ডিকেট করে যে স্ট্রোকে সাধারণত আনকনসিয়াস হয় না, এজন্য মাইনাস কথাটা বলা আছে। হ্যাঁ, এটা হেমিপ্লেজিয়া আছে তো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে +1 হবে। আচ্ছা ঠিক আছে, পরেরটা যাই আমরা। স্যার এখন যে বললো স্যার মানে প্যাপিলিডোমা আমাদের দেখার দরকার আছে স্যার। প্যাপিলিডোমা, হ্যাঁ হ্যাঁ প্যাপিলিডোমা দেখতে পারি স্যার, কিন্তু স্যার কোশ্চেন হচ্ছে যে একটা আনকনসিয়াস পেশেন্ট আমাদের স্যার একটা ফান্ডাসি করতে গেলে একটা মানে প্রপার প্রসিডিউরের মধ্যে আগাইতে হয়, পেশেন্টকে দূরে তাকাতে বলি বা সে তা কমান্ড ফলো করতে হয়। তো আমার কি হরহামেশা কি স্যার আনকনসিয়াস পেশেন্টদের কি প্যাপিলিডোমা বলা কি ঠিক হবে কিনা, সেটা আমার একটা কোশ্চেন ছিল স্যার। এটা আসলে এরকম এই আনকনসিয়াস পেশেন্ট আসলে পরীক্ষার হল যদি চিন্তা করো যে তোমাকে কেস হিসাবে প্রেজেন্ট করছে, তাহলে তোমাকে দিবেই না পেশেন্ট। মানে স্যার আমরা আগে একটা ক্লাসে কোন একটা স্যার ক্লাসে একজন বলছিলেন যে আনকনসিয়াস পেশেন্টের প্যাপিলিডোমা দেখার জন্য আমাদেরকে আসলে দেখতে হবে যে ফান্ডাসি করতে হবে। আমরা তো এটা খুব মুশকিল, কারণ পেশেন্ট যদি কমান্ড ফলো করতে না পারে, যে মানে জাস্ট থিওরিটিক্যালের জন্য বলে গেলাম, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পেলাম না, এটা তো কেমন হয়ে গেল না স্যার। না, পেশেন্টকে বলা যে চোখ খুলে রাখা, হ্যাঁ এদিকে তাকান, ওদিকে তাকান, এদিকে চোখ নাড়াবেন না, এটা তো আসলে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে ছোটা বলা তো আসলে যাবে না। না, এগুলো কেস হলে করা যাবে না, কিন্তু এটা তো যেহেতু এখন আইওই আসছে, এটা তো তোমার প্রশ্নের হিসাবে এগুলো আসা যেতে পারে আর কি, কিন্তু তোমার মানে টিপিক্যাল কেস দিলে পরীক্ষার হলে তো তখন এটা কেস এরকম পেশেন্ট দিবেই না।
মানে তোমার লং কেস টং কেস থাকে না, লং কেস শর্ট কেস, যদি ক্লিনিক্যাল স্যার। পরীক্ষা দাও সেগুলোতে তো এই ধরনের কোনো ইয়ে আসবে না, পেশেন্ট দেওয়া হয় না আনকনসিয়াস পেশেন্ট। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, আমরা আনকনশিয়াস পেশেন্ট এটা কি এবিসিডি অ্যাপ্রোচে যাব কি স্যার, মানে র্যাপিড অ্যাসেসমেন্ট এন্ড ইন্টারভেনশন সাইড বাই সাইড? র্যাপিড আগে তো অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসলে স্যার এইভাবে কোশ্চেন স্যার বেশি অ্যান্সার নিলে স্যার ক্লাসটা অনেক লেন্দি হয়ে যায় স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগে আপনি স্যার বলে যান, আমরা শুনি স্যার। আমরা কোশ্চেনের পরে অ্যান্সার দিলে ভালো হয় স্যার। ঠিক আছে আচ্ছা স্যার? ঠিক আছে ঠিক আছে। আসসালাম। আচ্ছা পরেরটা যে আমরা মেনশন 4 ইনভেস্টিগেশনস ফর দিস পেশেন্ট, এটা আমরা 4টা ইনভেস্টিগেশন অ্যাট লিস্ট করতে চাই। কি কি ইনভেস্টিগেশন করব? স্যার সিটি হ্যাঁ। স্ক্যান অফ হেড করব, আরবিএস, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, সেরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, ইএনএ, সেরাম ইলেক্ট্রোলাইট, সিবিসি। আচ্ছা যদি এটা আমরা প্রথম দিকে শুধু সিটি কনসিডার করবো, এমআরআই তো করতে পারি নাকি? স্যার এমআরআই করতে সিটিতে আমরা হ্যামারেজিক ইসকেমি এটা তো আমরা স্যার ইয়ে করতে পারি। আর ডিপ স্ট্রাকচার যদি চিন্তা করি তাহলে আমরা এমআরআই করতে পারি স্যার। আর ইয়ে করার জন্য স্যার ইয়ে করতে পারি, এমআরভি করতে পারি যদি এটা সিবিএসটি আমরা সন্দেহ করি। হ্যাঁ ঠিক আছে, আমাদের উত্তরগুলো দেখা এটা। সিটি এমআরআই এলপি করা লাগতে পারে, এলপিও লাগতে পারে, ইসিজি, ইকো, ডপলার, আলট্রাসোনোগ্রাম, আমরা ক্যারোটিড ডপলার করতে পারি, ক্যারোটিড ডপলার, ফুল ব্লাড কাউন্ট, আরবিএস, লিপিড প্রোফাইল। স্যার ইয়াং পেশেন্ট ডপলার কি এটার সাথে ইয়ে হবে? বয়স 27 বছর। না, এটা যে আথেরোস্ক্লেরোসিস আর্লি এজে যে একেবারে হবে না, 27 বছরে কিন্তু যে হবে না তা না। আমরা যদি তো ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া এগুলোতে প্রেসার যদি থাকে তাহলে যে এটা আসবে না এমন তো না, হতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য আমাদের এটা আমরা করতে পারি। আসসালামু স্যার, এখানে ইলেক্ট্রোলাইট, সিরাম ইলেক্ট্রোলাইট আসা উচিত। হ্যাঁ আচ্ছা, সেরাম ইলেক্ট্রোলাইট আসবে। সিবিসি তো একটা আসা উচিত। সিবিসি আছে, সিবিসি আছে তো, সিবিসি বলা হয়েছে, সিবিসি আসবে। আচ্ছা নেক্সট আমরা যাই ইমিডিয়েট সিটি এমআরআই। আমরা পেশেন্ট, আমরা তো সাধারণত মানে এই শুরুতেই যে সিটি স্ক্যান এমআরআই করতে হয় আনকনসিয়াস পেশেন্ট, মানে অনেক সময় দেখা যায় যে 24 ঘন্টা পর্যন্ত সিটি স্ক্যান নর্মাল এসে যেতে পারে, ইনফ্রাক্টের পেশেন্ট বিশেষ করে। তো আমরা কি চিন্তা করলে আমরা ইমিডিয়েটলি সিটি এমআরআই করবো আর কি, ইন্ডিকেশন গুলো কি কি আছে? ইমিডিয়েটলি যদি আমরা হ্যামারেজ চিন্তা করি তাহলে আমরা স্যার সিটি স্ক্যান করব স্যার। হিমোরেজ হয়, যদি হ্যামারেজিক স্ট্রোক, নেক্রোজিডিটি থাকে, হেডেক সিভিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিটি করব। আর যদি আমরা হ্যামারেজিক স্ট্রোক যদি সাসপেক্ট করি, সাবঅ্যারাকানেন্ট হ্যামারেজ যদি থাকে, সাবডুরাল হ্যামারেজ যদি আমরা চিন্তা করি তাহলে আমরা স্যার সিটি স্ক্যান করব। আর যদি আমরা ডিপ স্ট্রাকচার চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা এমআরআই করব স্যার। ফোকাল সাইন এটা যদি সিবিএসটি করে তাহলে এমআরভি করব, মানে সিবিএসটি সন্দেহ করে তাহলে সেক্ষেত্রে আমরা এমআরভি করব স্যার। না আমরা থ্রম্বোলাইসিসের ইন্ডিকেশন হিসেবে করতে হয়, থ্রম্বোলাইসিস 4.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ। যদি আমরা মনে করি যে পেশেন্ট খুব আর্লি স্টেজে আসছে, পেশেন্টের কন্ডিশন যদি ডিটোরিয়েট করে, এটা যদি কোনো আমাদের ওই যেটা রিপারফিউশনের কথা চিন্তা ভাবনা করি, আমরা রিপারফিউশনের সুযোগ আছে, আমরা করতে চাচ্ছি, এটাই মূলত কিন্তু ইমিডিয়েট সিটি এমআরআই ইন্ডিকেশন আর কি। আর একটা জিনিস হলো যে কখন করতে, যদি আমরা যদি ব্লিডিং চিন্তা করি যেটা বলেছে, তো ব্লিডিং গুলো কখন আমরা ভাববো, যেমন পেশেন্ট ওয়ান অ্যান্টিকোয়াগুলেন্টস or with abnormal coagulation disease, কোনো ধরনের কোনো কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি আছে পেশেন্টের, অথবা কোনো অ্যান্টিকোয়াগুলেশন পাচ্ছে, এগুলো যদি হয় তাহলে আমরা চিন্তা করতে পারি যে পেশেন্টের হয়তো হিমোরেজ থাকতে পারে। নিচে হইলেও স্যার করা লাগবে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তা করা লাগতে পারে। আর কনসাস লেভেল যদি ডিটোরেট করে, র্যাপিডলি প্রগ্রেস করে, ডিটোরেটিং কনশাস লেভেল স্যার। হ্যাঁ, deteriorating conscious level or rapidly progressing deficits, এগুলো যদি আমরা চিন্তা করি যে এগুলো পেশেন্টের থাকতে পারে, মানে সম্ভাবনা আছে, তাহলে আমরা ইমিডিয়েট সিটি বা এমআরআই করব, পেশেন্ট আসার সাথে সাথে করব আমরা। নাহলে কিন্তু আমাদের এমনি কিন্তু নর্মালি আমরা ক্লিনিক্যালি করতেছি, কি বলে, ওই যে ডায়াগনোসিস করছি, কিন্তু অনেক পেশেন্টের কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে কোনো জায়গাতে হাসপাতালে গেল, সেখানে রোগী ভর্তি নিল না, পাঠাই দিল আরেকটা জেনারেল হসপিটালে, কোনো স্পেশালিস্ট হসপিটালে, যেমন একটা হার্টের হসপিটালে রোগী চলে গেল, তারপরে ওখান থেকে হয়তো বলে দিল যে এরকম জেনারেল হসপিটালে যান, যাওয়ার সময় সিটি স্ক্যানটা করে যান। তো এই জিনিসগুলো, এই যে সিটি স্ক্যানটা করে যাওয়া, এগুলো কিন্তু এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। অনেক আমরা প্রায় পাই পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয় হাসপাতালে, আমরা পাই যে সিটি স্ক্যান করে নিয়ে এসছে, সিটি স্ক্যান নর্মাল। হ্যাঁ, তো এগুলো মনে হয় আমাদের কিছু ওয়েট করতে হয়, অ্যাটলিস্ট 4 আওয়ার্স, তো এটা থাকতেই পারে যে আনডায়াগনোস থেকে গেল। আর অনেক সময় ছোট ইনফ্যাক্ট থাকে যেগুলো স্যার র্যাপিডলি ডেটেরিওরেট, এটা ডিউরেশনটা কত, টাইমটা কত হলে আমরা র্যাপিডলি ডেটেরিওরেট করছে পেশেন্টটা বলতে পারি? এটা তো একদম টাইম ফিক্সড ওরকম নাই, আমরা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখছি যে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, আসার পরে। আর এগুলো নির্ভর করে যে কতটা সময়ের মধ্যে আসছে, সেটাও একটা নির্ভর করে কত। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটা, এই যে উত্তরটা এখানে আছে, পেশেন্টস অন অ্যান্টিকোয়াগুল্যান্টস or with abnormal coagulation, কোন হিস্ট্রি টিস্ট্রি আছে, consideration of reperfusion or immediate anticoagulation, আর deteriorating conscious level or rapidly progressive deficits। আর যদি আমরা চিন্তা করি যে এটা হিমাটোমা মনে হচ্ছে আমাদের কাছে, ক্লিনিক্যালি মনে হচ্ছে, সেইখানে আমরা এগুলো ইমিডিয়েট সিটি এমআরআই করতে পারি। আমরা সিনারিও 2 এ যাই, 2 নাম্বার সিনারিও। এটা এখানে যেটা আসছে যে 35-year-old স্কুল টিচার, ফিমেল স্কুল টিচার সাফারিং ফ্রম palpitation, weight loss, occasional loose stool and irritability for last 6 months, 6 মাস ধরে তার এই প্রবলেম গুলো ছিল। His attendant now hospitalized the patient because now she is becoming gradually drowsy, and one query, it was found that she was suffering from fever, cough and right-sided chest pain for last few days. For this she took antibiotics but not improved. 6 মাস ধরে তার প্যালপিটেশন, ওয়েট লস, অকেশনাল লুজ স্টুল, ইরিটেবিলিটি ছিল। ইদানিং কালে তার কয়েকদিন থেকে জ্বর ছিল, কাশি ছিল, রাইট সাইডে চেস্ট পেন ছিল। হঠাৎ এখন পেশেন্ট আস্তে আস্তে ড্রাউজি হয়ে যাচ্ছে, তার অ্যাটেন্ডেন্ট রিলেটিভসরা তাকে নিয়ে এসে ভর্তি করেছে। আমরা এক্সামিন করলাম, পালস 130 পার মিনিট, ইরেগুলার, ব্লাড প্রেশার 160/90 মিলিমিটার মার্কারি, টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, fine crepitations on right side middle of the chest, and she had no focal neurological deficit, focal neurological deficit 9. প্রশ্নগুলো হচ্ছে, what immediate investigations will you do for diagnosis, what immediate treatment will you give her, what resuscitation, after resuscitation what additional points you will look for, and what will be the final diagnosis. তো আমরা প্রশ্নতে পরে যাব, তুমি একটু সিনারিওটা ভালো করে দেখে নাও, আমরা প্রশ্নতে যাচ্ছি একটু। কেউ যদি রেসপন্ড করতে চান হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ, কেউ রেসপন্ড করতে চাইলে হাত তুলুন, তারপর শুরু করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহমেদ ফয়সাল আব্বাস। হ্যাঁ হ্যাঁ, Immediate investigation, I want to do, sir, FT3, FT4, TSH, complete blood count, blood culture, urine culture, CRP, and chest X-ray PAView. আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। ইসিজি করা লাগবে না? স্যার হ্যাঁ, ইসিজি করতে হবে, ইসিজি।
তো এটা ভালো হয়েছে, খুব সুন্দর প্রশ্ন। এগুলো আমাদের থাইরোটক্সিকোসিস ওটা ক্রাইসিস ডেভেলপ করছে আমাদের তো এটা মনে হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস। Due to isogenic pneumonic consolidation হ্যাঁ with হ্যাঁ atrial তো এখানে সবগুলো আনসার তুমি বলেছো, এখানে সব ওগুলাই আছে আর কি, ওটা আমরা ওগুলাই বলবো আর কি। হ্যাঁ, তো আমরা নেক্সট ইয়েতে চলে যাই, নেক্সট প্রশ্ন। And what immediate treatment you will give her? এই মানে আমরা শুরুতে কি ট্রিটমেন্টটা স্টার্ট করতে চাই এরকম থাইরোটক্সিক ক্রাইসিসের পেশেন্ট? So immediate treatment at first, immediate hospitalization. হ্যাঁ I have to maintain adequate hydration. হ্যাঁ That for that IV fluid needs to be given, হ্যাঁ and broad-spectrum antibody needs to be given to prevent infection. And I have to ensure propranolol. It can be given IV. Oral propranolol can be given like 80 milligram 4 times daily. হুম And then also I can give IV leucocyrin, হুম sodium hypochlorite solution, injection Hmm. dexamethasone, Hmm. 2 milligram IV 4 times daily can be given. হুম And as the patient is most probably unconscious, in that case we can give carbimazole, parenteral carbimazole can be given 40 to 60 milligram daily. আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবগুলো পয়েন্টই কাজ করেছো, খুব ভালো। অ্যান্টিপাইরেটিক দিতে হবে তো নাকি? Antibiotic দিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা উত্তরটাতে যাই। এরকম আইভি ফ্লুইড দিলাম, আইভি ডেক্সামেথাসোন দিব, বিটা ব্লকার দিচ্ছি, কার্বিমাজল, সোডিয়াম আইপোডেট তো বোধহয় পেলে ভালো, এটা সবচেয়ে ভালো কাজ করে ওরা ইয়েতে। এক্ষেত্রে আমাদের দেশে লুগোল সায়োডিনটা অ্যাভেলেবল, আমরা এটা ইউজ করে থাকি লুগোল সায়োডিন। আর অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিপাইরেটিক্স আমরা এইগুলো দিব। তারপরে তারপরে আমরা এর মধ্যে রিসাসিটেশন করলাম, রোগী কিছুটা ইমপ্রুভ হয়েছে। এখন আমরা চাই যে হোয়াট আফটার রিসার্চ হোয়াট অ্যাডিশনাল পয়েন্টস ইউ উইল লুক ফর, মানে এটা থাইরোটক্সিক ক্রাইসিস চিন্তা করলাম, এখন তো আমরা অন্যান্য সব তার ইয়েগুলো দেখবো, এক্সামিনেশন গুলো করে পয়েন্ট গুলো দেখবো, সেই পয়েন্ট গুলো কি কি দেখতে চাই? Additional points I want to look for at first patient's vital sign, pulse, blood pressure, temperature, respiratory rate, and also I want to look for patients. I want to do respiratory system examination. The patient's breath sound, percussion note, as there is any features of consolidation, so should I improve করছে কিনা? Is there any improvement? Cyanosis, and any other source of any infection. I want to look for. আর থাইরয়েডের ব্যাপারে কিছু খুঁজবো না? Thyroid status দেখতে হবে স্যার। I want to assess the thyroid status. সেক্ষেত্রে তার exophthalmos, তার fine tremor, pulse, ব্রুই আছে কিনা দেখতে হবে, thyroid ব্রুই আছে কিনা। থাইরয়েড ব্রুই, থাইরয়েড হ্যাঁ এগুলো আছে। প্রেটিভিয়াল মিক্সিডিমা, প্রেটিভিয়াল মিক্সিডিমা কার্ড দেখতে হবে। হ্যান্ডে যে সাইন গুলো থাকে থাইরয়েড থাইরয়েড সেগুলো লাভিং পামারিথিমা। ঠিক আছে, আমাদের আমাদের এই আনসারটাও সবই বলেছে এখানে, এন্ডাস থাইরয়েড। একটা জিনিস এখানে তো আমি অবশ্যই ইয়ে করেছি, একটা পয়েন্ট বলে দিয়েছি যেটা চেস্ট ইনফেকশন থেকে হয়েছে। এমনি ক্ষেত্রে কিন্তু চেস্ট ইনফেকশন মানে এটা কিন্তু পেশেন্ট আনডায়াগনোস ছিল, এটা যে থাইরয়েডোসিস পেশেন্ট, এটা কিন্তু আমি যে সিনারিও দিয়েছি যাতে কিন্তু আনডায়াগনোস ছিল। তো অনেক সময় আবার ইয়া হয় যে আন্ডার ট্রিটমেন্ট বা ডিউরেশন বেশি দিন দেওয়া হয় নাই, হ্যাঁ, তো এরকম ক্ষেত্রেও কিন্তু সার্জিক্যাল অপারেশন করে ফেলা হয়, অথবা ওই যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি দিয়ে দেওয়া হয়। সেসব ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় যে মানে ভালো মতো কন্ট্রোল না করে সার্জারি করা অথবা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দেওয়া, এবং এগুলোতে কিন্তু বেশি ক্রাইসিসে যায় পেশেন্ট। তো এই ধরনের কিছু হিস্ট্রি টিস্ট্রি নেওয়া বা স্কার মার্ক এগুলো আছে কিনা এগুলো দেখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো এগুলো সবই তোমাদের বলা হয়েছে, এটা আমার বেশিক্ষণ না রাখি। স্যার
হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটা কোশ্চেন ছিল স্যার, এটা কোশ্চেনটা যে স্যার অ্যান্সারটা যেভাবে হয়েছে লেখা হয়েছে, আমি যদি এভাবে না লিখে স্যার পালস, বিপি, টেম্পারেচার, ভাইটাল সাইন গুলি দেখলাম, ফিচার্স অফ টক্সিক, ফিচার্স অফ থাইরয়েডক্সিকোসিস আছে কিনা, কনসাস জিসিএস কনসাসনেস লেভেল লিখলাম, সাইন অফ ডিহাইড্রেশন লিখলাম, এইভাবে লিখলে হবে কিনা স্যার? হ্যাঁ হবে হবে। ঠিক আছে, আমরা যেভাবে আসলে প্রপারলি দেখি আর না কি। এখানে তো ওগুলা যেগুলো তুমি বলতেছো সেগুলো তো অলরেডি ডিসকাস হয়ে গেছে। না ডিসকাস হয়ে গেছে, এগুলো আসলে থাইরয়েড একটু পেয়েছি, এগুলো তো স্যার আসলে আমরা এগুলো তো ক্রনিকের ক্ষেত্রে এগুলো তো থাকবে স্যার, কিন্তু আমরা ভাইটাল ওইভাবে লেখা যায় কিনা, পালস, বিপি, টেম্পারেচার, কনসাসনেস লেভেল, তারপরে ফিচার্স অফ থাইরয়েডক্সিকোসিস, সাইন অফ ডিহাইড্রেশন, তুমি যেগুলো এইভাবে বলছো লিখলে কি ওগুলো মার্ক পাবো কিনা স্যার? পাওয়া যাবে। পালস ওগুলা তো শোনো পালস যেগুলো বিবিতে পালস বিবি টেম্পারেচার তো এখানে দেওয়াই আছে। যেখানে যেটা প্রশ্নের মধ্যে আছে সেটা তো আনার দরকার নেই, সেটা তো আনা যাবে না। জাস্ট তো দেওয়া আছে। সিনারিওর মধ্যে তো দেওয়া আছে এগুলো। আচ্ছা ঠিক আছে, তার টক্সিক স্যার ফিচার বলতে তো স্যার ঠিক আছে স্যার। মানে এটা থাইরোটক্সিকোসিস হয়ে গেছে, আমরা আদার্স ফিচার গুলো দেখতে চাই আর কি। যে তার ক্রনিক তো বটে একটা মানে থাইরোটক্সিকোসিস তো অলওয়েজ ক্রনিক। থাইরোটক্সিক ক্রাইসিসটা হচ্ছে একটা অ্যাকিউট প্রবলেম, কিন্তু থাইরোটক্সিকোসিস তো স্টার্ট হয় মানুষের অনেকদিন আগে থেকে, তারপরে একটা পর্যায়ে গিয়ে থাইরোটক্সিক ক্রাইসিসে যাচ্ছে, তাই না? সুতরাং এই চেঞ্জ গুলো আমরা দেখতে পারি এটা। আচ্ছা তাহলে ফাইনাল ডায়াগনোসিস কি দাঁড়ালো আমাদের? Final diagnosis is the thyrotoxic crisis with right-sided pneumonic consolidation with atrial fibrillation. আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমরা সিনারিও 3 তে যাই। 3 নাম্বার সিনারিও, a 65-year-old man was admitted with sudden onset of breathlessness, severe chest pain. স্যার একটু ফাইনাল ডায়াগনোসিস একটু দেখি স্যার। রাইট সাইডের নিউমোনিয়া, থাইরোটক্সিকোসিস আর ওই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলতে হবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও ছিল এটা। আচ্ছা থ্যাংক ইউ স্যার। That a 65-year-old man was admitted with sudden onset of breathlessness, severe chest pain. On examination, he was cyanosed at that time. He had had recent hip surgery 1 week back, and he had history of smoking, cigarette smoking at 10 sticks per day. He was diabetic, on insulin, and he was hypertensive, on losartan potassium. On examination, his lung was normal and he was heart normal and lungs was clear. হ্যাঁ হার্টে কোনো কিছু ছিল না, হার্ট নর্মাল ছিল এবং লাংসটা ক্লিয়ার ছিল অন এক্সামিনেশন। আমরা সিবিসি করলাম, পুরো হিমোগ্লোবিন 11.5 গ্রাম পার ডেসিলিটার, ডব্লিউবিসি কাউন্ট হচ্ছে 13,000 per cubic millimeter, প্লেটলেট 2 লাখ, চেস্ট এক্সরে নর্মাল, ইসিজি সাইনাস ট্যাকিকার্ডিয়া। আমরা এবিজি করেছি, এবিজিতে পিএইচ 7.45, একটু অ্যালকালোসিস আছে, পার্সেল প্রেসার কার্বন ডাইঅক্সাইড 3.1 kPa, অক্সিজেন হচ্ছে 8.8 kPa, বাইকার্বনেট 28 মিলিমোল পার লিটার। প্রশ্নগুলো, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর হিয়ার, 5 history of this patient, 5 other investigations, and 6 physical examinations. কি কি করতে চাই আমরা, এর সিনারিওটা দেখো। আমরা প্রশ্নে যাই এবার নেক্সট। অ্যাকুট ম্যাসিভ পালমোনারি এমবোলিজম। হ্যাঁ হ্যাঁ রেসপন্ড করতে চাইলে হাত তুলে রেসপন্ড করেন। আচ্ছা তাহলে এখন আমরা হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস কে একজন হাত তুলো, যে বলছিল সে এক হাত তুলে তারপরে বলো। অ্যাকুট ম্যাসিভ পালমোনারি এমবোলিজম। অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এমবোলিজম, ঠিক আছে। আচ্ছা এখানে এই পেশেন্টটাতে রিস্ক ফ্যাক্টর কি কি আছে? মেজর সার্জারি লাইক হেয়ার হিপ সার্জারি আর হলো মানে ডিভিটি। ডিভিটি কে আছে বলেছি আমরা না স্যার, মেজর সার্জারিতে স্যার ডিভিটি একটা কমপ্লিকেশন হিসেবে স্যার বলছি আর কি। হ্যাঁ 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 মানে ইমোবিলাইজেশন না, হ্যাঁ ইমোবিলাইজেশন এটা কিন্তু যে শুধু হিপ সার্জারি যে সবসময় ইয়ে হবে মানে ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে হবে তা কিন্তু না, এটা ফ্যাট এম্বোলিজমও হতে পারে, কিন্তু ইয়েস এটাও হতে পারে। ওটাই আমরা বেশি ধরবো যে হিপ সার্জারি, একটা মেজর সার্জারি, অর্থোপেডিক সার্জারি যেগুলোতে ডিভিটি করে বেশি,
ওটাই আমাদের মেইন আনসার, কিন্তু এটা কিন্তু ফ্যাট এম্বোলিজমও সম্ভব, এটা যেহেতু হিপ সার্জারি হচ্ছে আর কি। আর একটা জিনিস এখানে আমরা সিগারেট স্মোকিং বলেছি, কিন্তু পেশেন্ট স্মোক করতো, এখান থেকে এটা হ্যাঁ এটাও হতে পারে, বা হয়তো কোনো ক্যান্সার ছিল পেশেন্টের সিগারেট স্মোকিং থেকে, সেটাও হতে পারে। এই দুটাই মূলত এখানে রিস্ক ফ্যাক্টর আনা যাবে। রিসেন্ট হিপ সার্জারি আর স্মোকিং, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। স্যার এখানে স্মোকিং এর হিস্ট্রি কি সিগনিফিকেন্ট স্মোকিং 10 সিগারেট পার ডে? অনেকদিন ধরে খায় 10 তো সিগনিফিক্যান্ট। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা স্যার আমরা পরে আমরা এখন 5টা হিস্ট্রি নিতে বলছি, যে 5টা হিস্ট্রি নাও, কি হিস্ট্রি নিবা পেশেন্টের? পালমোনারি যে এই চেস্ট পেন আসছে, শর্টনেস অফ ব্রেথ, এটা যে পালমোনারি এম্বোলিজম হয়েছে, হ্যাঁ আমরা এই লাইনে হিস্ট্রি নিব আর কি। 5টা হিস্ট্রি কি কি নিতে চাই? ডক্টর কৌশিক আপনাকে রেসপন্ড করবেন? স্যার প্রিভিয়াস এখানে তো আমরা নিব, যেহেতু এটা অ্যাকিউট কন্ডিশন এখন আমরা ধরতে পারি। স্যার প্রিভিয়াসলি তার আগে থেকে কোনো শ্বাসকষ্ট ছিল কিনা, ব্রেথলেসনেস ছিল কিনা, আগে থেকে কোনো চেস্ট পেইন ছিল কিনা, বা আগে থেকে তার কোনো ডিহাইড্রেশনের মানে স্যার মানে কোনো মানে ডিহাইড্রেশনের কজ আছে, যেমন ডায়রিয়া বা এসব নিতে পারি স্যার। আর না এটা কেন নিয়ে আসছো এগুলো, এটার মধ্যে কেন আসবে এগুলো? স্যার মেইনলি ব্রেথলেসনেস, চেস্ট পেইন আগে ছিল কিনা স্যার, এই দুটো জিনিস। আগের ছিল কিনা ব্রেথলেসনেস? না আমরা তো চিন্তা করছি কিনা, কি বলে যে পালমোনারি এম্বোলিজম চিন্তা করছি। স্যার প্রিভিয়াস তার একটা ডিবিটির হিস্ট্রি ছিল কিনা, পিআরবি ডিহাইড্রেশন বোঝাচ্ছে না, পিআরবি হতে পারে। হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে, ঠিক আছে। তো মেইনলি আমরা কি ইয়েগুলো বলতে পারি না আগে, যে এটা যে পালমোনারি এম্বোলিজম, তো ওই লাইনে হিস্ট্রি গুলো আমরা পেইনের ক্যারেক্টারটা ভালো করে নিতে পারি না? পেইনটা যেটা বলা হয়েছে, পেইনটা স্যার, হ্যাঁ এটা পেইনটা তো আমরাকে পেইনটা রেডিয়েশন আছে কিনা, কি ধরনের টাইপস অফ পেইন আছে, তার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, এগুলো তো আমরা স্যার নিতে পারি। এটাই আমাদের ওই দিকে তারপরে অ্যাসোসিয়েটেড সোয়েটিং আছে কিনা, ভমিটিং আছে কিনা, সেগুলো তো জিজ্ঞেস করতে পারি স্যার। হ্যাঁ 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 মানে ক্যারেক্টারিস্টিক, পেইনের ক্যারেক্টারিস্টিক পেইন ক্যারেক্টারিস্টিক এটা আমরা করতে পারি। হ্যাঁ তারপর স্যার পেশেন্টের কোনো লেগ সোয়েলিং আছে কিনা, মানে ডিবিটি আছে কিনা, প্রিভিয়াস কোনো ডিবিটি হিস্ট্রি আছে কিনা, তারপর পেশেন্ট কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, ড্রাগ যেমন ওয়ারফেরিন খায় কিনা, তারপরে খায় কিনা, এগুলো আমরা জিজ্ঞেস করতে পারি। কোনো কার্ডিওভাস্কুলার তার আগে থেকে ইনসাল্ট আছে কিনা, কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, নন কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, সেগুলো তো জিজ্ঞেস করতে পারি স্যার। কোনো তার ভাস্কুলাইটিসের ফিচার আছে কিনা আগে থেকে, কোনো এসএলই আর এগুলো আছে কিনা, সিস্টেমিক এমসিডিটি আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতে পারি স্যার। এছাড়া তার কোনো স্যার পারপুরা ছিল কিনা, ভাস্কুলাইটিস আদার ভাস্কুলার গুলো আছে কিনা, পেন। আচ্ছা আমরা আনসারে যাই। হ্যাঁ যেটা আমরা বলতে চাচ্ছি যে পেনের ক্যারেক্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। এখানে মানে এটা তো চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ, এগুলো তো এমআই হতে পারে, তাই না? ওটা আমরা তো যদি ডিডি নিয়ে আসি, তাহলে তো আগে আমরা এই ফার্স্ট ডিডিতে তো এমআইটাকে নিয়ে আসতে হবে। এখানে এমআই হতে পারে স্যার, ডিসেকশন হতে পারে, অ্যাওর্টিক ডিসেকশন হতে পারে, অ্যাওর্টিক ডিসেকশন হতে পারে এগুলো। তো যে ক্রাশিং সেন্ট্রাল চেস্ট পেন ক্যারেক্টারটা এরকম, আমরা গ্রেডিংটাও একটু জানতে চাইবো এখানে, যে তার সিভিয়ার কিরকম সিভিয়ার আছে পেনটা, পেনের রেডিয়েশন কোন দিকে আছে কিনা, ওয়ার্সেনিং ফ্যাক্টর, ইমপ্রুভিং ফ্যাক্টর, তারপরে ওই যে যেগুলো তোমরা বলেছো আর কি, পাস্ট হিস্ট্রি অফ হার্ট ডিজিজ বা সেম কন্ডিশন আগে হচ্ছে কিনা, ডিভিটি ছিল কিনা কোনো সময়, ফ্যামিলি হিস্ট্রি এগুলো আছে কিনা, বা অন্য কোনো কারণে যেগুলোতে ডিভিটি হতে পারে বা থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয়, যেমন কোনো এনি প্রলং ইনজুরি না, প্রলং জার্নি আর কি, কোনো প্রলং জার্নির হিস্ট্রি আছে কিনা, তারপরে কোনো ক্যান্সার হিস্ট্রি, তো এটা বলেছো তোমরা। এসএলই একটা আনতে হবে, এসএলই লেগ ফিচারও নিয়ে আসতে হয়, কারণ এসএলই থেকে তো নিয়ে আসতে পারে। হ্যাঁ তো এটা আমরা দেখবো আর কি। এটা আমরা নেক্সট প্রশ্নে যাই। আমরা আর 5টা ইনভেস্টিগেশন করবো এই পেশেন্টের, কি কি করতে চাই। কিছু প্রশ্ন এক্সে করা ছিল, আমরা আর 5টা স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন করবো এই পেশেন্টের, কি কি করব?
ডি ডাইমার স্যার, ডি ডাইমার হ্যাঁ। করতে পারি, এফডিপি করতে পারি, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারি, হ্যাঁ হ্যাঁ এফডিপি Color Doppler lower limb. পিটিটি করতে পারি স্যার। হ্যাঁ তারপর স্যার ইএনএ করতে পারি, আর ইএনএ সিবিসি, হ্যাঁ ট্রপনিনাই করতে পারি স্যার, হ্যাঁ ট্রপনিন সিকেএমবি এগুলো করতে পারি স্যার। সেরাম ক্রিয়েটিনিন আমরা ডিবিটিও দেখতে চাই, ডিবিটিও দেখতে চাই। ইকো করতে চাই স্যার, ইকো করতে চাই, হ্যাঁ, আর echo study ডিবিটি আমরা আছে করতে কিনা হবে। ডপলার স্টাডি করতে চাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আনসারে যাই। এগুলো সব বলেছো, ডি ডাইমার, ট্রপনিন আই করতে হবে, সিটিপিএ, পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম, ভিকিউ স্ক্যান, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার আল্ট্রাসোনোগ্রাম অফ লেগ এন্ড পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম ইফ পসিবল। যদি অ্যাঞ্জিওগ্রাম হয় তাহলে তো একদম স্পেসিফিক এটাই। আমাদের কিন্তু অ্যাঞ্জিওগ্রাম, পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম বোধহয় ওইভাবে হয় না, এটা হলে তো একদম এক্সটেনশন পর্যন্ত সবকিছু বলতে পারবে। তবে হ্যাঁ, স্যার। এটা না হলে মেনলি আমাদের যেটা প্র্যাকটিস করা হয় সেটা হলো সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রামটা করা হয়, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম। আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশন, 5 ফিজিক্যাল এক্সামিনেশন। স্যার 5 ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা স্যার রোগীর পালস দেখবো, ট্যাকিকার্ডি আছে কিনা, রেসপিরেটরি রেট দেখবো, সায়ানোসিস আছে কিনা দেখবো, ব্লাড প্রেশার দেখবো, তারপর চেস্ট অসকালটেশন করে দেখতে পারি স্যার। শোনো, তোমরা কিন্তু ওই যে পালপেবল পিটু আছে, এটা লেফট সিনারিওতে দিতেছে না। শোনো সিনারিওতে যেগুলো থাকবে, সিনারিওতে আর সিনারি গুলো বাদ দেবে স্যার। হ্যাঁ স্যার, সিনারিও গুলো বাদ দিবা, সিনারিও গুলো বাদ দিও। হ্যাঁ, তারপর স্যার ইয়ে দেখতে পারি আমরা, যে পালপেবল পিটু আছে কিনা দেখতে পারি, পালপেবল পিটু আছে কিনা দেখবো, ল্যাপ্টাসনাল হিপ আছে কিনা দেখবো, অসকালটেশনে কোনো মারমার আছে কিনা দেখবো, তারপর স্যার লাভ পিটু আছে কিনা দেখবো, ইপিগেস্টিক পালসেশন দেখলাম, হ্যাঁ জেভিপি দেখতে হবে, জাবিপি দেখবো স্যার। এর আনসার এটা আছে, ট্যাকিকার্ডি যেগুলো বলেছো, হাইপোটেনশন, ব্লাড প্রেসার, জেভিপি রেঞ্জ, লাউড টু সিভিয়ার সায়ানোসিস, ইউরিনারি আউটপুট, এমনিতে পেশেন্ট সিনকোপে চলে, পেশেন্ট শকে চলে যায়, তাই না? ইউরিনারি আউটপুটও দেখতে আমাদের, তাই না? স্যার এটা দেওয়া থাকলো পেশেন্ট তো ডিটেরিয়েট করতে পারে, তাহলে সায়ানোসিস তো আরো বাড়তে পারে, তাহলে আমরা সায়ানোসিস দেখবো না কেন? পেশেন্ট তো ট্যাকিকার্ডিয়া হতে পারে, পেশেন্ট শক দিতে পারে। ওটা তো আগে ডিসকাশনে বলা হয়ে গেছে, তো সিভিয়ার সায়ানোসিস তো বলাই আছে, তো সায়ানোসিস তো দেখতেই বললাম, তো দেখছি তো। আচ্ছা সিনারিও, হ্যাঁ হ্যাঁ আমরা প্রসিড করি স্যার। হ্যাঁ, সিনারিও 4 এ যাই আমরা। 4, a 53-year-old gentleman who is diabetic and hypertensive for last 10 years came to emergency room with sudden severe central chest pain with profuse sweating. He has previous history of occasional chest pain on walking, which was relieved by taking rest. A 12-lead ECG was done at emergency department and found ST elevation in all leads. What will be the immediate management in emergency room? After admission, what will be the plan of management? What clinical tool you can use to assess the patient? This is the prognosis of your diagnosis. আমরা এখন ওয়ান বাই, আমরা এটা সিনারিও গেল, আমরা ওয়ান বাই ওয়ান প্রশ্নতে যাই এখন। এখন হোয়াট উইল বি দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট ইন ইমার্জেন্সি রুম? আমরা ইমার্জেন্সিতে কি কি ম্যানেজমেন্ট করব তৎক্ষণাৎ? কেউ কি রেসপন্ড করতে চান? সুশান্ত বাবু হাত তুলে আছেন, আপনি তো আগেরটা করেছেন, অন্য কাজ করেছেন। দুইজন হাত তুলেছে। রুহুল আমিন খান বলেন যদি আপনি চান। Thank you, sir. হ্যাঁ, In the emergency room, first I'll ইমার্জেন্সিতে আমরা কি পাওয়ার সাথে সাথে আমরা কি করব? oxygen, হ্যাঁ, high flow oxygen, cardiac monitoring. হ্যাঁ, High flow oxygen, cardiac monitoring. হ্যাঁ, হ্যাঁ, and then I will give aspirin, ticagrelor, IV beta blocker, IV nitrate, and also I will give
I will give ivermectin and opiates and atorvastatin. অ্যাটরভাস্টাটিন ওখানে দেওয়ার দরকার আছে? এটা লোডিং এর সাথে তো আমরা এখন দিয়ে দিই স্যার। আচ্ছা ঠিক আছে। আর কি করবা? প্রাইমারি পিসিআই পসিবল কিনা দেখতে হবে। আরে ইমার্জেন্সি থেকে পিসিআই করবা নাকি? ওটা তো পরের প্রশ্ন দেখলে আছে তো ওগুলা। ব্লাড স্যাম্পল পাঠাই দেব টোকেন। I will took blood sample and full complication blood like sample from IV the analysis and management and I will do সবাই মিলে কথা বললে তো বোঝা যাচ্ছে না। মিস্টার রুহুল আমিন খান আপনি রেসপন্স করেন। হ্যাঁ করছি তো রেসপন্স। আচ্ছা তোমরা কি পেশেন্টকে ভর্তি করবে না? স্যার বলছি ওটা এট ফার্স্ট। ও বলেছো নাকি? অ্যাডমিশন জি স্যার অ্যাডমিশন এন্ড কার্ডিয়াক মনিটরিং। অ্যাডমিশন কার্ডিয়াক মনিটরিং ওগুলা কাজ করতে থাকবা কিন্তু ভর্তি প্রসেস কিন্তু সময় লাগে। পৃথিবীর সব দেশে কিন্তু ভর্তি প্রসেস একটা আছে, এগুলো প্রসেস সময় লেগে যায়। অনেক দেশে তো তোমার রোগী আগে ভিতরে নিয়ে চলে যায়, প্রসেসিং চলতে থাকে। আমাদের দেশে কিন্তু অনেক সময় আমরা দেখি যে ইমার্জেন্সিতে এগুলো করতে করতে ভর্তি করতে করতে 15 মিনিট 20 মিনিট পার করে দিচ্ছে, এর মধ্যে রোগী মরে যেতে পারে। তো এগুলো যার জন্য আমাদের প্রাইমারি ম্যানেজমেন্ট যেগুলো চলবে, পাশাপাশি আমাদের লোকবল থাকবে এরকম যারা ভর্তির প্রসিডিওরটা করতে থাকবে, এবং এর মধ্যে আমরা পেশেন্টকে করোনারি কেয়ার নিতে মানে স্পেশাল ফ্যাসিলিটি ওলা কোনো ওয়ার্ডে যেখানে আছে সেখানে আমরা ট্রান্সফার করে দেবো পেশেন্টকে। হ্যাঁ এটা এই যে কমপ্লিট বেড রেস্ট, হাই ফ্লো অক্সিজেন থেরাপি, আর্জেন্ট হসপিটালাইজেশন প্রসেস মাস্ট বি স্টার্টেড। অ্যাসপিরিন 300 মিলিগ্রাম, ক্লোপিডোগ্রেল এটা ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম, মেটোপ্রোলল দিব আমরা একটা, এটা বলেছো তোমরা এগুলো সবগুলি। মেটোপ্রোলল, তারপরে অ্যানালজেসিয়া এগুলো দিবা, অ্যানালজেসিয়া দিবা, এটা মরফিন দিতে পারো, এবং এর মধ্যে ট্রান্সফার করতে হবে কার্ডিওলজি ইউনিটে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার এখানে। হ্যাঁ যদি স্যার এখানে পালস অক্সিমেট্রি করে দেখা গেল যে তার SpO2 স্যার 93 এর উপরে আছে, তাহলে কি আমরা এখানে অক্সিজেন দিব? অক্সিজেন তো একটা পেশেন্টের যদি এমআই হয় বা এমআই হলে অক্সিজেন দিবা, কোনো কিছু দেখার দরকারই নাই। না স্যার বলছে, এখন তো বলে তো অক্সিজেন যদি দেয় তাহলে অক্সিজেন স্যার ইপিকার্ডিয়াল ভেসেলে ভ্যাজোকনস্ট্রিকশন করে, সাথে হচ্ছে এটা এমআইটা আরো স্যার প্রগ্রেস করে স্যার। তাই? হ্যাঁ স্যার এখন তো এটাই বলতেছি স্যার, আমরা আচ্ছা, অক্সিজেন হতে হসপিটাল পারে। যদি নিচে আসে তাহলে সেক্ষেত্রে আমরা স্যার অক্সিজেন দিই স্যার। ঠিক আছে স্যার আমরা পরেরটাতে প্রসিড করি স্যার। পরের আচ্ছা প্রশ্ন ঠিক আছে ঠিক আছে। জি স্যার। After admission, what will be the plan of management? Sir, after admission, my plan of management is primary PCI or মানে thrombolysis with L-tryptase. আচ্ছা ঠিক আছে, এটাই প্রথমে আমাদের প্রথম হচ্ছে প্রাইমারি পিসিআই। জি স্যার। অথবা যদি প্রাইমারি পিসিআই না থাকে তখন what will be the option? Sir, streptokinase or thrombolysis with L-tryptase. Thrombolysis with streptokinase or L-tryptase. আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা মানে রিপারফিউশন থেরাপি, আমাদের হেডিংটা হবে এরকম, আমরা রিপারফিউশন থেরাপি দেব। আমাদের যদি র্যাপিড প্রাইমারি পিসিআই অ্যাভেলেবল থাকে তাহলে আমরা সেটাই দিব প্রথম। হ্যাঁ, আর যদি পসিবল না হয় তাহলে আমাদের অপশন থাকবে, নেক্সট অপশন হচ্ছে থ্রম্বোলাইসিস থেরাপি। যদি এটা এলিজিবল হয়, এটা আবার আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা দেওয়া যাবে কিনা, কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা। আর অ্যানালজেসিয়া তো ইমার্জেন্সি দিতে পারি, আমরা এখানে এসেও দিতে পারি। আর অন্যান্য যেগুলো ট্রিটমেন্ট আমাদের যেগুলো আছে, আরো কিছু ট্রিটমেন্ট আমরা দিতে চাই। হ্যাঁ, অ্যান্টি অ্যানিজাল ড্রাগ যেগুলো আছে, র্যাশ ব্লকেড আছে, লিপিড লোয়ারিং ড্রাগ যেগুলো বলেছো, এই ড্রাগ গুলো আমরা কন্টিনিউ করবো এই সময়। এটা then what clinical tool you can use to assess the patient? আমরা একটা ক্লিনিক্যাল টুল আছে, এটা ব্যবহার করতে বলে এখন। আমরা এই পেশেন্টের ক্ষেত্রে কি সেটা ইউজ করবো? এটা গ্রেস স্কোর। হ্যাঁ, গ্রেস স্কোর আর কি। আর কিছু কি করার দরকার আছে? গ্রেস স্কোর স্যার আমরা দেখতে পারি ক্লিপ ক্লাস দিয়ে দেখতে পারি, এর মধ্যে যেগুলা থাকে গ্রেস স্কোর মধ্যে ক্লিপ ক্লাস, তারপরে সিস্টোলিক ব্লাড প্রেশার, ক্রিয়েটিনিন, সিস্টোলিক ব্লাড প্রেশার,
হার্ট গ্রেস স্কুলের ভিতরে ওই সমস্ত ইনকর্পোরেটেড সমস্ত ওগুলো আমরা এই করে দিই। হ্যাঁ, মেইনলি গ্রেস স্কোরটাই করা হয় আর কি। আর আমরা যদি পার্টগুলো আমরা হ্যাঁ হ্যাঁ, আর যদি ধরো ইয়ে করলাম আমরা কি বলে পিসিআই না করে যদি থ্রম্বোলাইসিস করা হয়, তাহলে তো তার অ্যাকচুয়াল ব্লকসটা কোথায় কোন জায়গায় কত পার্সেন্ট কি এগুলো জানতে গেলে আমাদের তো মেনলি কি করতে হবে, একটা অ্যানজিওগ্রাম করাই লাগবে আর কি না, অ্যানজিওগ্রাম করতে হবে এটা। হ্যাঁ, এটা ওই ঠিকই আছে, এগুলো ডিসকাশন হলো। হোয়াট ইজ দ্য প্রগনোসিস অফ ইওর ডায়াগনোসিস? এখন প্রগনোসিসটা একটু বলো, কিভাবে প্রগনোসিস? আগে স্লাইডটা একটু রুহুল আমিন খান, আপনি রেসপন্ড করেন। Sir, immediate prognosis is poor if given treatment immediately and primary PCI, the prognosis is better. মানে ওভারঅল একটা অ্যাকিউট মায়োকার্ড ইনফাকশনের পেশেন্ট, অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট, আমরা কি প্রগনোসিস বলি আর কি, প্রগনোসিস গুলো একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্টের কি কি প্রগনোসিস আছে, কি হতে পারে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্টের? কি হতে পারে মানে স্যার, কি কমপ্লিকেশন কি কি হতে পারে? হ্যাঁ, মানে এটার ফেট কি, একটা পেশেন্ট মরে যেতে পারে ইমিডিয়েটলি, কেউ ট্রিটমেন্ট পাবে, কেউ পাবে না, কেউ বেঁচে যাবে। হ্যাঁ, এগুলো বলে বইয়ে আছে না একটা কথা, প্রগনোসিস অফ অ্যাকিউট মায়োকার্ড ইনফাকশন। দেখবো যে স্যার লেফট ভেন্ট্রিকুলার ফাংশনটা ওকে আছে না, পুরো লেফট ভেন্ট্রিকুলার ফাংশন আছে স্যার, কোনো এরিমি আছে কিনা দেখবো স্যার, কোনো এভি ব্লক আছে কিনা বা বান্ডল আমি ব্লক জাস্ট আছে প্রগনোসিসটা কিনা জানতে চাচ্ছি, আমি প্রগনোসিসের জন্য তার প্রগনোসিস কেমন হবে সেইটা জন্য কি কি অ্যাসেসমেন্ট করব সেটা বলছি না আমি, ওটা তো গ্রেস স্কোরে হয়ে গেছে। হ্যাঁ, এখন বলতে চাচ্ছি যে একটা অ্যাকিউট মায়োকার্ড ইনফাকশনের পেশেন্ট তার প্রগনোসিস কি কি হয়। আমরা যেটা যদি কার্ডিওজেনিক শক হয় তাহলে পেশেন্টের স্যার 83% চান্স অফ স্যার মর্টালিটি আছে স্যার। হ্যাঁ, 85% 85% মর্টালিটি আছে স্যার। আর যদি স্যার যদি তার আটটা স্যার জানি না, এটা স্যার পার্সেন্টেজ আছে একটা স্যার, যে কার্ডিওজেনিক শক, তারপর স্যার এলবিএফ যদি হয়, এলবিএফ এর একটা গ্রেডিং আছে, এলবিএফ যদি হয় তাহলে তার ক্ষেত্রে স্যার ওই যে 66%, তারপর স্যার যদি মাইল্ড হয় তাহলে স্যার 36%, 17 ক্লিপ স্কোর, এটা স্যার ক্লিপ স্কোর দিয়ে করে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আনসারটা এরকম যেটা নরমালি আমরা সবাই যেটা এমবিবিএস লেভেল থেকে পড়ে আসি আর কি, সেই প্রশ্নটা এটা, 1 quarter die within a few minutes without medical care, আমরা তো জানি এটা, তাই না? half death occur within 24 hours of onset of symptoms, 40% of all affected patients die within 1 month, and those who survive to reach the hospital, যদি আমাদের এই পেশেন্টটা যেটা আসছে মানে এখানে হাসপাতালে আসার পরে এই পেশেন্টের জন্য যদি আমরা বলি যে এটা সার্ভাইভাল রেট কেমন, তাহলে আমরা বলবো যে মোর দেন 85%। কিন্তু একটা এমআই এর পেশেন্টের যদি বলি যে একটা এমআই, আমরা এই পেশেন্টটা বাদ দিলাম, শুধু এমআই এর পেশেন্টের ক্ষেত্রে কি আসবে, তখন কিন্তু আমরা এইভাবে বলবো আর কি। কিন্তু এই পেশেন্টটা যদি আমরা বলি যে এটার সার্ভাইভাল রেট কি হতে পারে, যেটা হাসপাতালে এসে গেছে তার তো আমরা সে ট্রিটমেন্ট পাবে, সে ট্রিটমেন্ট পেলে তো তার সার্ভাইভাল রেট অনেক বেশি থাকবে, এটা এই যে মোর দেন 85% সার্ভাইভাল রেট এই পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু ওভারঅল একটা মায়োকার্ড একটা মানুষের এমআই হলে তার ইয়েগুলো আসতে পারে এরকম ভাবে প্রগনোসিস গুলো। আমাদের লাস্ট ওয়ান সিনারিও, লাস্ট ওয়ান, a 20-year-old woman presented with weakness of all 4 limbs for 1 day, একদিনের history. After clinical evaluation there was evidence of flaccid paralysis. Investigation revealed potassium was 2.1 millimole per liter, and on asking she gave history of similar attack 3 months back. What clinical information from history you want to know to reach a diagnosis? What initial investigations will you do? Considering the clinical scenario and mentioned laboratory reports, what further investigations you will advise for her?
And considering all, what is your provisional diagnosis and what do you know about the disease? এই তাহলে আমরা one by one প্রশ্নতে যাই আর কি। কেউ রেসপন্ড করতে চাইলে হাত তুলে রেসপন্ড চ্যাট বক্সে না লিখে সরাসরি হাত তুলে প্রশ্ন করেন, এটাই আমাদের শেষ ছাত্র। কেউ কি রেসপন্ড করতে চান? স্যার সিনারিওটা আরেকটু দেখি স্যার। আচ্ছা, ওকে স্যার। ডক্টর রুহুল আমিন, আপনি তো আগেরটা করেছেন, আপনি কি আরেকজন সুযোগ দেবেন নাকি আপনি ইওর কাইন্ড? অনেকে করলে করবে, সমস্যা নেই। হ্যাঁ, সাইদা সুলতানা ফাতিমা, আমি প্রথমত করতে চাই। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি 6টা হিস্ট্রি নিতে চাই এখানে। স্যার এই এপিসোড ভিগোরাস এক্সারসাইজের পরে হয়েছে কিনা, হেভি কার্বোহাইড্রেট মিল খেয়েছে কিনা, পেশেন্টের কোনো এরকম ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। স্যার 3 মাস আগে যে যখন হিস্ট্রি এরকম এপিসোড হয়েছিল তখন কিভাবে সেটা ইমপ্রুভ করেছিল, তখন হসপিটালাইজেশন করা লেগেছে কিনা, স্যার এই হিস্ট্রি গুলো আমি নেব। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আরো দু একটা নেওয়া যায়, ভমিটিং, ডায়রিয়া, এক্সেসিভ হাইপারটেনশন, অটোইমিউন ডিজিজ। হ্যাঁ, এগুলো নিতে হবে। ডক্টর সুফাত তাসনিম নাফি, আপনি অ্যাড করতে চাইলে করতে পারেন। এজ এ হোল কোমরবিডিটি আর কি, কোমরবিডিটিস গুলো আমরা জানতে চাই এবার। কোমরবিডিটি স্যার, হাইপারটেনশন আছে কিনা, ডায়রিয়া, ভমিটিং আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়াবেটিস আছে এটা যায় আনসারে যায় আর কি। সবই আলোচনা হয়েছে, ড্রাগের হিস্ট্রিটা নিতে হবে। তো ঠিক আছে, এটা খুব সুন্দর হয়েছে আনসারটা। পরের কোশ্চেন, What initial investigations will you do? সেরাম ইলেক্ট্রোলাইট, সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট, সেরাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ইসিজি, ক্রিয়েটিনিন। ইসিজি, ক্রিয়েটিনিন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। ইনিশিয়াল ইনভেস্টিগেশন বলা হচ্ছে। ঠিকই আছে, আনসার ঠিকই আছে, এগুলোই হবে। থাইরয়েড ফাংশন টেস্ট, ইলেক্ট্রোলাইট, ইসিজি, সিরাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড রিনাল ফাংশন টেস্ট মানে ক্রিয়েটিনিন। সুন্দর বলেছে আর কি। আরবিএস টা করতে হবে না স্যার? র‍্যান্ডম ব্লাড সুগার সব পেশেন্টই হচ্ছে রিলেটেড না স্যার, তো রুটিন হিসেবে করা উচিত। হ্যাঁ, করা যেতে পারে। না, ডিকে ডায়াবেটিস যদি থাকে ডিকে কিনে। হ্যাঁ হ্যাঁ, করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু স্যার এখানে তো সিরাম ইলেক্ট্রোলাইট করা আছে, স্যার করব কেন? এখানে শুধু পটাশিয়ামটা বলা আছে। পটাশিয়াম। আচ্ছা, কনসিডারিং দ্য ক্লিনিক্যাল সিনারিও and mentioned laboratory reports, what further investigations will you advise for her? Urinary pH, urinary potassium excretion, ABG, plain X-ray abdomen, ultrasonogram of full abdomen. আচ্ছা, হ্যাঁ, খুব ভালো, সুন্দর। এগুলো করতে হবে, ইউরিনারি পিএইচ, এবিজি করতে হবে, আর আলট্রাসাউন্ড কেওবি, ঠিক আছে, এটাই আনসার হবে এগুলো। হ্যাঁ, ইউরিনারি পটাশিয়াম এক্সক্রিশন, এবিজি, পিএইচ, ক্যালসিয়ামটা আগে বলা হয়েছে, আর আলট্রাসাউন্ড এখন আমাদের ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস কি বলতে চাচ্ছি? Renal tubular ascidosis type 1. এটা কেমনে হলো? Familial periodic paralysis. Hypokalemic periodic এটা তো হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস।
তা মনে হচ্ছে না? হ্যাঁ জি স্যার। নেক্সট হচ্ছে আমাদের প্রশ্নটা, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ডিজিজ? এটা কি ধরনের ডিজিজ? চ্যানেলোপ্যাথি। আর একটু ক্লিয়ারলি বলো। চ্যানেলোপ্যাথি। চ্যানেলোপ্যাথি। হ্যাঁ, জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ। হ্যাঁ, জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ, অটোজোমাল ডোমিনেন্ট চ্যানেলোপ্যাথি। হ্যাঁ, characterized by muscle weakness and paralysis, mainly autosomal dominant channelopathy. আগের সিলেক্টেড দিয়েন। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আগের সিলেক্টে স্যার দিয়েন। আগের চ্যানেলে আগের স্লাইডে চলে যান, ওইটা অনেকে ইনভেস্টিগেশন। এখানে যে ইনভেস্টিগেশন গুলো দিয়েছে স্যার, সেই অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1। এখন ডায়াগনোসিস কেন বোঝা যাচ্ছে? এটা এখানে এটা তো এক্সক্লুড করার জন্য, ওই জিনিসটা এক্সক্লুড করার জন্য আমরা করছি। আচ্ছা, এক্সক্লুড করার জন্য আমরা করছি। তাহলে তো স্যার অন্যগুলো করতে হবে স্যার, যেমন যেমন থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে স্যার, তারপরে স্যার ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে হবে, তারপরে মানে আমি বলি পিরিয়ডিক প্যারালাইসিস কিন্তু একটা, ওটা আবার একটা টাইপ বলা হয় যে প্রাইমারি এবং সেকেন্ডারি। যখন কোনো ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড না থাকে তখন প্রাইমারি, আর যখন ডিজিজের সাথে থাকলে সেকেন্ডারি। এর মধ্যে একটা কারণ হলো থাইরোটক্সিকোসিস। থাইরয়েড ফাংশন টেস্ট আসবে, ঠিকই আছে, এটা লাগাতে হবে। স্যার এখানে কোনো জেনেটিক স্টাডি করব আমরা? জেনেটিক স্টাডি হ্যাঁ করা যেতে পারে, ঠিকই আছে, এটা করা যাবে। জেনেটিক স্টাডি করতে হবে। স্যার ফার্স্ট কোশ্চেনের স্লাইডটা আবার দেখালে ভালো হয়। ফার্স্ট কোশ্চেন এটারই সেশন 1 নাকি এইটার ফার্স্ট কোশ্চেন? সিনারিও 1। সিনারি 1 স্যার, একদম সবার আগে স্যার। আপনার সিনারিও 1 সিনারিও 1 এ যাওয়া যাবে এখন? স্যার এটা লাস্টে মনে হয় হইলে ভালো হয় স্যার। আর নাই, এটা তো আর নাই, শেষ হয়ে গেছে, এটা আর নাই, এটা শেষ হয়ে গেছে। আমরা কি যাবো ওখানে আবার? পলাশ কি বলবেন স্যার? একটু দেখা দেন স্যার। পলাশ স্যার পলাশ বলছি স্যার, আপনি প্রথম স্লাইডটা একটু দেখা দেন, একটু ফার্স্ট সিনারিও। আচ্ছা একটু করে দেখা দেন, সময় আছে স্যার প্রথম দুইটা একটু দেখান স্যার। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। স্যার সেকেন্ড সিনারিওটা একবার দেখা দেন, অনেকে মনে হয় একটু দেরিতে জয়েন করে। ঠিক আছে, সেকেন্ড সিনারিও। আচ্ছা ডক্টর আলম জিজ্ঞেস করতে যাচ্ছেন? স্যারকে একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। মানে আমার কোশ্চেনটা যদি ওই মানে এটা একটু বাইরে স্যার, মানে আননোন কোনো ডিজিজের যদি প্রগনোসিস স্যার কোনো কারণে আমি না জানি, এক্ষেত্রে স্যার মানে কি ফ্যাক্টরের উপর মোটামুটি বলে আসা যায় স্যার? কাইন্ডলি যদি একটু গাইডলাইন দিতেন স্যার। আমি ঠিক বুঝতে পারলাম না প্রশ্নটা তোমার। যেমন মানে কোনো ইমার্জেন্সি ডিজিজের যদি প্রগনোসিস স্যার পরীক্ষা হলে স্যার মানে না জানি স্যার, এই ক্ষেত্রে স্যার কিছু পয়েন্টের উপরে স্যার বলা যায় স্যার, এটা যদি কাইন্ডলি একটু গাইডলাইন দিতেন আর কি স্যার। এখন না জানা থাকলে প্রগনোসিস তো একটা জানার বিষয় আর কি। হ্যাঁ, এটা না জানলে তো এভাবে কেমনে বলবো? কমন তো কোনো ফর্মুলা নেই। মানে কিছু ফ্যাক্টরের উপর বলা যায় কিনা স্যার? যেমন
যেমন স্যার মানে যদি এই এজ গ্রুপ বেশি হলে যেমন এটা ঠিক প্রগনোসিস আছে, খারাপ এগুলা এরকম। এটা একটা করা যেতে পারে, এই ধরনের কিছু করা যেতে পারে যে এজ ফ্যাক্টর একটা আছে, এজ, হ্যাঁ এজটা একটা গুরুত্বপূর্ণ, কোমরবিডিটি একটা আসতে পারে, কোমরবিডিটি, হ্যাঁ, এবং সিভিয়ারিটি একটা আসবে, যে পেশেন্টের যে ডিজিজে হোক সেটা কোন স্টেজে আছে, কোন সিভিয়ার কন্ডিশন, সিভিয়ারিটি আমরা যদি স্টেজিং করি সেটাও একটা প্রগনোসিস হিসেবে যেতে পারে। আর আরেকটা হলো যে ওই পার্টিকুলার ডিজিজের মানে কি কি কমপ্লিকেশনস হতে পারে, সেই কমপ্লিকেশনস গুলো আমরা মাথায় আনতে পারি যে এই ধরনের কমপ্লিকেশনস গুলো আছে কিনা। কারণ যে কোনো ডিজিজের থেকে যদি কমপ্লিকেশনস অ্যারাইজ করে তাহলে কিন্তু তার মর্টালিটি বেড়ে যাবে। হ্যাঁ, যে কোনো ডিজিজের হ্যাঁ কমপ্লিকেশন আসলে কিন্তু তার মর্টালিটি রেট হাই হয়ে যাবে। তো সুতরাং আমরা ওই কমপ্লিকেশনস গুলো আনতে পারবো মর্টালিটির ক্ষেত্রে যদি আমরা বলতে চাই প্রগনোসিসে। আমার মনে হয় এটা একটা এজ, একটা সিভিয়ারিটি, কমপ্লিকেশনস, হ্যাঁ এগুলো এগুলো এটা নিয়ে আসতে পারি। স্যার আসসালামু আলাইকুম স্যার। নমস্কার। হ্যাঁ স্যার প্রথম কোশ্চেনের আনসার গুলো একটু স্যার যদি দেখান স্যার তাহলে একটু ভালো হতো স্যার। স্যার অনেকে একটু লেট করেছে তো আপনি প্রথম সিনারিওর যেহেতু স্যার আমাদের সময় আছে, আচ্ছা ঠিক আছে, আপনার যদি তারা না থাকে আগে। না অসুবিধা নেই, অসুবিধা নেই। এটা সিনারিও থাকলো, আমরা এটা পেশেন্টের ইভ্যালুয়েশন দিচ্ছি আর কি এটা। হ্যাঁ আগে এটা সিনারিওটা ভালো করে দেখে নাও। হেডেক ফলোড বাই আনকনসিয়াসনেস, মানে এসএলই এর পেশেন্ট, এটা ডায়াগনোসিস আমাদের আর কি, সেটা এসএলই থেকে তার স্ট্রোক হয়েছে আর কি, স্ট্রোক। এই হিসাবে আমাদের এই পেশেন্টের আমাদের হিস্ট্রি কি আসবে, হ্যাঁ তার একটা আনসার এরকম থাকলো। র্যাপিড অ্যাসেসমেন্ট, স্ট্রোকের একটা পেশেন্ট আমরা র্যাপিড অ্যাসেসমেন্ট করতে চাই, তার জন্য কি কি পয়েন্ট দেখি র্যাপিড অ্যাসেসমেন্ট স্ট্রোকের পেশেন্টে, এটা একটা। এগুলো ওই যে ডেভিডসনে আছে, ডেভিডসনে ওটা তোমরা দেখে নিতে পারবে র্যাপিড অ্যাসেসমেন্ট কিভাবে করে। যে রোজিয়ার স্কেল আছে, এক্সক্লুশন অফ হাইপোগ্লাইসেমিয়া, স্পিচ ডেফিসিট, মোটর ডেফিসিট, সেন্সরি এন্ড ভিজুয়াল ইনঅ্যাটেনশন, আর স্কোর করা আর কি, মানে কোন কোন লেভেল অফ কনসাস লেভেলটা কত আছে আছে। স্যার আসসালামু আলাইকুম, আগের বক্সটা প্লিজ স্যার। ঠিক, এর পরেরটা স্যার। রোজিয়ার স্কেল এটা তো বইয়ে আছে, ডেভিডসনে আছে, ওখানে দেখে নিও, ডেভিডসনে আছে তো এটা। এক্সপায়ার হয়ে যাচ্ছে, স্যার আমার মনে হয় ঠিক আছে স্যার। টাইম শেষ হয়ে যাচ্ছে আমার হচ্ছে ইয়ার আমার। না না স্যার, টাইম শেষ নাই স্যার, আমরা আরো অনেকক্ষণ সময় আমাদের হাতে আছে। না না আমার ইয়েতে শো করছে ওরকম কি জানি কম্পিউটারে। না না স্যার, এটা আপনার পিসির উইন্ডোজের ইয়ে। আচ্ছা ঠিক আছে, এটা কি নেক্সট ইয়েতে যায়? হ্যাঁ আছে, এটিএম কার্ডের মতো। হ্যাঁ হ্যাঁ না না স্যার ঠিক আছে। হ্যাঁ
আর মনে হচ্ছে লাগবে না। শেষ ঠিক আছে। করবো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন থ্যাংক তাহলে পলাশ বলো নেক্সট কি করতে হবে? না স্যার, এই আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি চাইলে পরীক্ষার্থী যারা সামনে আছেন বা পড়ছেন তাদের উদ্দেশ্যে কিছু জেনারেল টিপস বা কিছু দিতে পারেন, বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কি বলবো, আমি আসলে আজকে প্রথম ক্লাস নিচ্ছি আর কি পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট জন্য। হ্যাঁ, এমবিবিএস লেভেলে নেই, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের ক্লাস নেওয়ার আমার কোনো সুযোগ নাই, আমি যেহেতু প্রাইভেট জব করি। তো আজকে একটা পোস্ট তাদের জন্য একটা ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি, এটা আমার মনে হয় যে এটা আমার একটা সৌভাগ্যের মতো মনে হচ্ছে। এবং ইনফ্যাক্ট আমরা তো কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে পড়াশোনা করার অত সময় সুযোগ হয়তো হয়ে ওঠে না। তো আমার একটা টেনশনও কাজ করছিল আর কি, যে রিসেন্ট যারা পড়ছে যে তারা তো ওদের অনেক নলেজ অনেক কিছু থাকবে আর কি। তো তাদের সামনে হাজির হওয়া এই এই প্রশ্ন নিয়ে অনেক সময় ডিফিকাল্টি জারাইজ করতে পারে। তো এই যার জন্য একটু শেকিও ছিলাম বলতে গেলে ইনফ্যাক্ট। তো পলাশ হেল্প করতেছে আমাকে ভালো। হ্যাঁ, পলাশকে ধন্যবাদ। তো আমরা মনে হয় এটা হলো, অনেক কিছু জানা হলো, তবে এগুলো চর্চা হলে ভালো হয়, চর্চা তো দরকার আছে যেহেতু ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তো এই স্টাইলে পড়ি নাই, আমরা এই স্টাইলে পড়িও না, আমরা এই স্টাইলে পাসও করি নাই। এখন আমাদের এই যে প্রশ্নগুলো বানাতে গেলে প্রশ্ন আমি দেখলাম যে উত্তর দেওয়া সহজ, প্রশ্ন বানানো ভেরি ডিফিকাল্ট। আমি কিন্তু 1 মাস ধরে ট্রাই করতেছি প্রশ্ন বানানোর। হ্যাঁ, আর এগুলো প্রশ্ন বানাতে গেলে কিন্তু প্রত্যেকটা ডিজিজ এক একটা ডিজিজ মানে এক একটা সিনারিওর সাথে কিন্তু অনেকগুলো ডিজিজ রিলেটেড আছে, তাহলে সেগুলো আমাকে পড়তে হচ্ছে, পড়ে কিন্তু একটা প্রশ্নের বানানোর বিষয়গুলো আসছে। ফলে এটা মানে অনেক টাফ জব একদম এটা। হ্যাঁ, যাই হোক, আমি জানি না এটা যারা খুব এক্সপার্ট অনেক দিন থেকে, মানে বিশেষ করে গভর্নমেন্ট জব করে, ঢাকা মেডিকেলে আছে যারা, বঙ্গবন্ধুতে আছে বা মিডফোর্ডে যারা এসব ক্লাসের সাথে রিলেটেড, তারা এগুলো ডেফিনেটলি আরো অনেক সুন্দর করে বানাতে পারে। এবং আমি মনে হয় আমার প্রশ্নগুলো এগুলো খুব কমন প্রশ্ন হয়ে গেছে, এগুলো হরহামেশাই দেখা যায় প্রশ্নগুলো এগুলো। আর ওইসব মানে বড় বড় জায়গার টিচাররা তো আরো অনেক কঠিন প্রশ্ন, অনেক বড় বড় কঠিন প্রবলেম গুলো নিয়ে আসে আর কি। আমার প্রবলেম গুলো তো খুব সহজ প্রবলেম ছিল, তো কমন প্রবলেম নিয়ে আলাপ করেছে, অনেক কঠিন কঠিন প্রবলেম আসে। তো যাক, আমি ছাত্রদের যারা আছে তাদেরকে খুব ধন্যবাদ দিচ্ছি আমার বক্তব্য শোনার জন্য আর কি, এবং কোঅপারেট করার জন্য। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, খুবই নাইস ক্লাসের জন্য। একে আলিফা নাকি? জি স্যার। ও, তুমিও আছো এর মধ্যে? জি স্যার। থ্যাংক স্যার ইউ। সিনারিও গুলো অ্যানসার গুলো একটু দেখেন না স্যার, আমি একটু লেটে জয়েন করেছি। তুমি পরে নিয়ে নিও এটা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। পরে নিয়ে নিও ওটা, পেন স্যার, ড্রাইভ। ইউ আর বিং টু জেনারাস। আপনি হয়তো হলি ফ্যামিলি থাকেন বলে পোস্ট গ্রাজুয়েট ক্লাস রেগুলার নেন, এটা সত্য। বাট এটাও সত্য যে আপনি পোস্ট গ্রাজুয়েশনের সাথে অনেকদিন ধরে জড়িত, বিসিপিএস থেকে শুরু করে। আর আইওই এর মতো জিনিসটা পুরো সবার জন্য নতুন স্যার। আর আমার মনে হয় যে আপনি যে কোয়েশ্চেন গুলো এখানে আমরা আজকে ফেস করেছি, এগুলো স্যার আইওই এর একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এবং এই টপিক গুলোই ঘুরে ফিরেই আসে স্যার। আর আইওই এর কোয়েশ্চেন করা ডিফিকাল্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছুদিন আগে বিসিপিএস এর একটা ওয়ার্কশপ রেগুলার হচ্ছে এগুলোর উপরে, ওখানেও দেখা যায় হচ্ছে কোয়েশ্চেন করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে দেন দ্য অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। আপনার এই ক্লাসটা আমার মনে হয় যে সবাই অবশ্যই উপকৃত হয়েছে। আমাদের সাথে সামনে যারা পরীক্ষা দিচ্ছে বা নিজেরা পরীক্ষার জন্য যাদের যারা প্রস্তুত করছে, সবাই এই ধরনের কোয়েশ্চেন সেট আপ এবং প্র্যাকটিসের মাধ্যমে তারা আস্তে আস্তে তারা ওই ওই সিচুয়েশনটা যে আইওই হঠাৎ করে গিয়ে কোয়েশ্চেন ফেস করা এবং অ্যান্সার করা আস্তে আস্তে গড়ে তুলতেছে নিজেদেরকে। আর সুপ্রিয় অংশগ্রহণকারী বৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে আসলে বিভিন্ন স্টেজের স্টুডেন্ট থাকে, এমডি, এফসিপিএস, এবং যারা ট্রেনিং শুরু করেছে বা কালকে এই পরীক্ষা দিতে বসবে। সুতরাং সবার মনের মধ্যে স্যারদের সাথে ইন্টারাকশনের একটা সুযোগ। তো আমাদের টার্গেটটা হচ্ছে আপনারা যতটা সম্ভব ইন্টারাক্ট করতে সুযোগ দেওয়া যায়। তো আজকে যেহেতু কোয়েশ্চেন কম ছিল, আমি আগে থেকেই জানতাম, এই জন্য অনেক কোয়েশ্চেনে আমরা অ্যালাউ করেছি। তো সবাই যে একবারে স্মার্ট কোয়েশ্চেন করবে তা না, এটা একটু এদিক ওদিক হবে। আপনি পসিবলি ইউ আর দ্য স্মার্টেস্ট, হয়তো আপনার কাছে কোয়েশ্চেনটা একটু লেম মনে হতে পারে, কিন্তু যে শিখছে, যে হয়তো আরো 2 বছর পরে এফপিএস পরীক্ষা দেবে, তারপরে ফেজ এ পরীক্ষা দেবে, ফেজ বি পরীক্ষা দেবে আরো অনেক পরে, তার হয়তো মনের মধ্যে কনফিউশন গুলো থেকে যাবে।
তাই সরাসরি মনে হয় এই ধরনের কথা, ইম্যাচিওর কোয়েশ্চেন হচ্ছে, চাইল্ডিশ কোয়েশ্চেন হচ্ছে, এই ধরনের কথা আপনার ফেলো তো, আপনার ফেলো কলিগ এগুলো না বললেই ভালো পাবলিক। আপনাদের অসুবিধা থাকলে আমাদেরকে আস্তে আস্তে জানাতে পারেন। বাট আমাদের প্রচেষ্টা হচ্ছে সবাই যেন এই জিনিসটার সুযোগটা পায়। সারা দেশ থেকে সবাই কানেক্টেড হওয়ার চেষ্টা করে। আমরাও চেষ্টা করছি সব টিচারকে দেশে মেডিসিন যারা পড়ান, আপনারা যারা ঢাকায় বসে, আমরা যারা ঢাকায় পড়ে ক্লাস করছি তারা হয়তো অনেক বেশি প্রিভিলেজ। হ্যাঁ, যারা যে যে আমার যে কলিগ বা ফ্রেন্ড ঢাকার বাইরে থেকে কাজ করছে, ঢাকার বাইরে পড়াশোনা করছে, ও ওখানকার ওখানকার টিচারদের সাথে কানেক্টেড হচ্ছে, আমরা আবার ওদের সাথে কানেক্ট করতে পারছি না। আর যে আর কালকে মাত্র ট্রেনিং শুরু করবে, সে যদি চিন্তা করে যে মেড এক্সেলে এসে একটু স্যারেরা কি পড়ায়, কিভাবে পড়তে হবে সেটা জানতে চাই, তার মনের মধ্যে তো অনেক প্রশ্ন থাকবে। আপনি যিনি কালকে পরীক্ষা দিবেন তার ম্যাচুরিটি আর ওর ম্যাচুরিটি সমান হবে না, তার প্রশ্ন থাকতেই পারে। সুতরাং তাকে একেবারে উড়িয়ে না দেওয়াটাই মনে স্মার্টনেস। তাকে ইমিন করাটা মনে হয় ভদ্রতা বা সভ্যতার মধ্যে পড়ে না। আমরা জিনিসটা মনে হয় আর না করাটাই ভালো, তাই না? এটা সুন্দর না। সুতরাং সবাই শিখছে, সবাই জানবে। আমার মনে হয় আলোচনার মাধ্যমে, যেহেতু আজকে সুযোগ ছিল সবাই কথা বলেছে, আমরা চেষ্টা করি আপনাদের সবাইকে সব টিচারদের সাথে ইন্টারাকশনের সুযোগ দেওয়ার জন্য। আমরা বয়ান ক্লাসের ব্যবস্থা করতে পারতাম, ঘন্টার পর ঘন্টা স্যারেরা বলে যেতেন, আপনারা নোট নিতে পারতেন। বাট আপনার যে জিজ্ঞাসা যে আপনি এটা বলবেন কিনা, কারণ পরীক্ষার ফলে আপনাকেই বলতে হবে, টিচারের কোনো কথাই বলে না। সুতরাং আপনি একটা ভুল বলছেন কিনা বা এটা বলা যায় কিনা, ইম্পর্টেন্ট আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হতে না পারে। সুতরাং আপনাকে বলার সুযোগ দেওয়ার জন্য কিন্তু আমরা এরপরও চেষ্টা করা হয় হচ্ছে ক্লাসটাকে মোটামুটি কেওস ফ্রি রাখার জন্য। আশা করি আমি কাউকে কষ্ট দিই না, বাট আপনারা আশা করি ক্লাসটার একটা সৌন্দর্যটা মেনটেন করবেন। আমি আজকে আবু হেনা মুস্তফা কামাল স্যারের সাথে আমাদের প্রথম ক্লাস, আমার মনে হয় অসাধারণ একটা ক্লাস হয়েছে স্যার। এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে থ্যাংক সময় ইউ ভেরি দিয়েছেন। মাচ, থ্যাংক ইউ। আর ভবিষ্যতে স্যার আশা করি আমরা আরো আপনার সাথে আরো অনেক বেশি ইন্টারেক্টিভ ক্লাস সেশনে অংশগ্রহণ করতে পারবো। আর যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমার শিক্ষক, যিনি মেডিকেলের আসলে মূল উদ্যোক্তা, আমার শিক্ষক প্রফেসর খানাবুল কালাম স্যারকে ধন্যবাদ। আর আমাদের সাথে স্যার এই টেকনিক্যাল সহযোগিতাটুকু করা হচ্ছে নুবিস্তা ফার্মাসিউটিক্যাল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এই অনুষ্ঠানটা সুচারুরূপে সম্পন্ন করার জন্য। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদের আগে মনে হয় আমাদের আর ক্লাস নাই সম্ভবত, প্রপার আই রিমেম্বার, অথবা অথবা আমার সাথে নাই। তো সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আবার দেখা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।